ভালোবাসার বাংলাদেশ। আমি জারিফ বলেই অন্তত সম্বোধন করতে পারি। সো জারিফ, শুনতে চাই আপনার জীবনের কথা। ভালোবাসার বাংলাদেশ শুধুমাত্র প্রেম ভালোবাসার কথা বলে না, রোমান্টিক মহব্বতের কথা বলে না, সব ভালোবাসা নিয়ে হাজির হয়। আমি আজকে যে গল্পটা নিয়ে আমি আপনাদের কাছে আসছি সেটা হলো যে যেহেতু 9ই মে বিশ্ব মা দিবস আমাদের কাছ থেকে গেল, তো ওই মা দিবসকে কেন্দ্র করে আর আমার লাইফে মাকে নিয়ে যে মানে যে স্মৃতিগুলো আমার লাইফে জড়িয়ে আছে ওইটা আমি আপনাদের সবার কাছে আমি শেয়ার করতে চাই। সে ব্যাপারে আজকে সেজন্য আমার এখানে আসা। শুনতে চাই যাই আমাদের ভালোবাসার বাংলাদেশের টিম। আমার প্রোগ্রাম মানে আমার গল্পটা একটু ডিফারেন্ট, না সেগুলোই আমরা আলোচনা করছিলাম, যে কারণে আমরাই বলেছিলাম যে পর্দার আড়াল থেকেই বরং কথা বলেন, কিন্তু এই কথাগুলো মানুষকে জানা দরকার, যে কারণে আপনার গল্পটার সিলেকশন এবং আপনি যে বললেন 9th মে এর কথা, সেটাকে মাথায় রেখেই কিন্তু আজকে আপনাকে আমরা এই প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছি। শুনতে চাই আপনাদের জীবনের কথা। আমি যখন ক্লাস 3-তে পড়ি, আমার বাবা তখন আপনার দৈনিক বাংলা পত্রিকার সাপ্তাহিক বিচিত্রার সিনিয়র রেকর্ড কিপার। তো তখন থেকেই মানে বাবার কাছ থেকেই আমি লেখালেখির মানে একটা আগ্রহ আমার ভিতরে জন্মায়। তখন আপনার ওই টিভিতে একটা প্রচার হতো যে টিপু সুলতান, একটা মেগা সিরিয়াল। তো ওই টিপু সুলতানের কয়েকটা নাম নিয়ে আমি তখন একটা সরা আকৃতির একটা সরা মানে আমার মাথায় চলে আসলো, তখন লিখলাম 2-3 লাইন লিখে আমি বাবাকে দেখালাম, বাবা দেখো তো এটা কেমন হয়েছে। তো উনি দেখে বললো যে এটা তো একটু ভিন্ন ধরনের একটা সরা, ডিফারেন্ট। তো পরবর্তীতে উনি লেখাটা নিয়ে ওনার পত্রিকায় প্রকাশ করলো। প্রকাশ করার পরে দৈনিক আহসান হাবিব, কবি আহসান হাবিবের ছেলে মইনুল আহসান সাহেবের স্যার, উনি আমাকে খুব দেখতে চাইলো। তখন আমি ক্লাস 3-তে পড়ি। তো খুব দেখতে চাইলো যে এত অল্প বয়সে একটা ছেলে এত রানিং একটা বিষয় নিয়ে মানে মাথা ঘামালো, একটু নিয়ে আসেন। তো আমার যতটুকু মনে পড়ে বাবা আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে উনি আমাকে বলল যে তুমি এত অল্প বয়সে এত মানে 3-4টা নাম দিয়ে এত সুন্দর করে সরাটা বানাইছো, আমি তো অবাক, এত অল্প বয়সে এটা কিভাবে সম্ভব। তো উনি আমাকে তখন 20 টাকার একটা নোট দিল, বললো এটা তুমি আইসক্রিম খেও। তো আমি এবং এটা বলল যে লিখতে থাকো, এই লেখালেখি তোমাকে একটা পর্যায়ে এমন জায়গায় নিয়ে যাবে যে তুমি যখন এটা কল্পনা করতে পারবে না। তো আল্লাহর মেহেরবানি, সকলের দোয়ায় আমি ওই পরিমাণ লেখালেখি এখনো করি না, তবে এই লেখালেখি আমাকে জাতীয় কবিতা উৎসব পর্যন্ত নিয়ে আসছে। বাহ, অনেক বড় ব্যাপার। যেখানে আমি নিজেকে এতটাই গর্ববোধ মনে করি যে যেখানে প্রায় 17 থেকে 18টা দেশের বড় বড় কবিরা, ঠিক আছে, একই তাদের সাথে আমার মতো একটা নগণ্য ব্যক্তি মানে প্ল্যাটফর্ম করবে, এটা আমি আসলে কল্পনা করতে পারিনি। আমি আমার চোখের পানি চলে আসছে তখন ওই প্রোগ্রামে। এক ফাঁকে শুনে নিব, সেই সাথে আমি ছোট্ট করে অনুরোধ করে রাখি যে প্লিজ আপনারা পেজে লাইক দেন। অনেকেই কিন্তু আমাদের প্রোগ্রামটা দেখেন, লাস্ট প্রোগ্রাম দেখলাম প্রায় 75,000 প্লাস ভিউজ। সো প্লিজ আমাদের পেজে যখন আসতেছেন তাহলে একটু দস্তক দিয়ে যান যে আপনি আসছিলেন। সো পেজ লাইকটা দিন, এবং সেই সাথে অনুরোধ যেটা আমি বরাবর করি যে শেয়ার করুন আমাদের এই ভালো কাজগুলো, ভালো জিনিসগুলো বহু মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব বা কান্ডারি বা মাধ্যম তো শুধুই আপনারা। সো প্লিজ শেয়ার করুন, এবং সেই সাথে যথারীতি নেওয়াজ শরীফ তার দায়িত্ব পালন করে যাচ্ছে, শেয়ার করতেছে যত বেশি সম্ভব, এবং অলরেডি অনেকেই কমিউনিকেট করতেছেন। আমাদের সাথে রাজীব তালুকদার লিখেছেন প্রোগ্রামের কথা, আসসালামু আলাইকুম জানিয়েছেন মনি। দেন অমিতাভ চান্ডা লিখেছেন, চান্দা নাকি চান্ডা কি চন্দ, আই এম সরি অমিতাভ চন্দ্র তো হওয়া উচিত না, অমিতাভ চন্দ। আপু, ফেসবুক থেকে অডিও কিভাবে শুনবো, কোথায় থেকে অডিও শোনা যাবে যদি বলতেন। ফেসবুকে কিন্তু অডিও এবং ভিজুয়াল দুটো একসাথেই যাওয়ার কথা, একটু খেয়াল করে দেখুন, অথবা স্টোরিতে ঢুকে যায় একদম সরাসরি। তো এরপরে আস্তে আস্তে যখন আমি বড় হতে লাগলাম, মাঝখানে বলে রাখি যে আমার বাবা উনি দ্বিতীয় বিয়ে, আমি দ্বিতীয় সংসারের, সেটা হলো আমার প্রথম মা উনি মারা যাওয়ার পরে ওই সংসারে আমার বড় ভাই আর বড় 3 বোন। আচ্ছা। তো যখন মারা যায় তখন আমার বড় ভাইয়ের বয়স হচ্ছে 2 বছর।
2 বছর, তখন এই বড় ভাইকে মানে লালন পালন করার জন্য। বড় ভাইয়ের বয়স 2 বছর যখন ওই মা মারা যায়, প্রথম মা মারা যায়, তখন 3 বোন বললেন না ওই ঘরে? 3 বোন বড়, ওদের বয়স 3 বোন বড়। আচ্ছা, 3 বোন বড়, বড় ভাই সর্বশেষ হয় বড় ভাই। আচ্ছা ভাই, তো ওই বড় ভাইকে দেখার জন্য বাবা আমার মাকে বিয়ে করেন। ওকে, এই সংসারই তো আপনি। আচ্ছা আচ্ছা। তো এই বিয়ে করার পরে আপনার এই সংসারে আমরা দুজন, আমি আর আমার ছোট বোন। আপনার মা বেঁচে আছে? আমি আর আমার মা, আমার ছোট বোন এই সংসারে। আপনি কি বড়? হ্যাঁ, এই সংসারে আমি বড়। তো যখন আস্তে আস্তে মানে একটু বুঝতে শিখতেছি, পড়ালেখা রানিং চলতেছে, তখন বুঝি না যে আসলে মানে মার ভালোবাসাটুকু যে মানে একটা সন্তানের প্রতি কতটুকু পাওয়া উচিত, এটা আসলে আমার তখন আমি আমার বুকে ধারণ করতে পারি নাই। এই কারণে আমি ছোট মানুষ, মানে দুষ্টমি করতেই পারি, স্বাভাবিক। ছোট মানুষ তো অন্যায় করতেই পারি, স্বাভাবিক। তো এই অন্যায়গুলো, এই দুষ্টমিগুলো আমার মা কখনো মেনে নিত না। বাই দ্য ওয়ে, আমার শ্রোতা বা দর্শকরা যেন কনফিউজ না হয়, জারিফ এবং জারিফের বোন কিন্তু তার আপন মায়ের কাছে আছে, রাইট? আগের মতো মারা গেছেন। সো আপনার ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে নাকি আপনার সৎ ভাইদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে? আমার ক্ষেত্রে, মানে আপনার ক্ষেত্রে, আমার থেকে শুরু। আচ্ছা, এই জন্য একটু ক্লিয়ার করে নিচ্ছি, কেউ মানে বুঝতে যদি সুবিধা হয়। ওদের ক্ষেত্রে প্রবলেম নাই, আপনার ক্ষেত্রে প্রবলেম। যখন বিয়ে করে তখন আমার মা আমাদের এই 6 জনকে, মানে ওই 4 জন আমরা, ওই 4 জন আর আমার, এই যে আমরা 2 জন 6 জন, উনি এমন ভাবে আমাদের সংসারটা আগলে রাখছে যেটা দেখে মনে হবে না যে আমরা 2 বাগানের ফুল। আচ্ছা, 2 বাগানের ফুল এটা কেউ বলতেই পারবে না। উনি এত মানে এত ভালোবাসা দিয়ে, এত আদর দিয়ে উনি পরিবারটাকে আগলে রাখছে। তো এরপরে যখন আমি ফিল করলাম যে আমি একটু দুষ্টামি করলেই মা আমাকে এত মারামারি, মানে এত মারে, মা এত বকে, কিন্তু কখনো আদর দেয়া বলে না যে এটা করিস না, এটা ভালো না, এটা কখনো করিস না, এটা ভালো না, উনি কখনোই বলে না এগুলা। তো এমন হয় দুষ্টামি করতে করতে এক পর্যায়ে একদিন দেখা গেল আমাকে ওই যে বেতের হাত পাখা আছে না, এটা দিয়ে একদিন মানে এমন মারলো আমার হাতে, এই যে এখনো দাগ, এই যে এখনো দাগ লেগে আছে। এই যে কোন বয়সে এটা আপনার? এটা তখন 4 কি 5 এ পড়ে। খুব আর্লি এজ থেকে মা এভাবে টর্চারের পর্যায়ে যাচ্ছে ব্যাপারটা। এটা আসলে আমি, আচ্ছা যাই হোক, আপনার দাগ আমি এখনো দেখতেছি, মানে সিরিয়াস লেভেলের মার ওই বয়সে আপনাকে। জি, তো এরপরে দেখা যাচ্ছে এমনও সময়, মানে এমনও মার মারতো যে ওই দিন রাত্রে আমার মানে জ্বর আইসা পড়তো, মানে কখনো আদর দিয়ে বলতো না যে এটা করিস না, এটা ভালো না, এটা করিস না, এটা করার প্রয়োজন নেই, একটু ভালো মতো শিখ, ঠিক আছে, এটা করলে মানুষ মন্দ বলবে, ওটা করলে মানুষ খারাপ বলবে, এগুলো না। কখনো বুকে চড়াই ধরে বলে নাই যে এটা করিস না। ছোটবেলায় আদরের কোনো স্মৃতি নেই আপনার? না, এই ধরনের কোনো কিছু আমার এখনো মনেই পড়ে না। তো এরপরে মাঝে মাঝে দেখতাম যে আমার ওই বোনগুলো যখন বড় হচ্ছে, তো মেজ বোনটা একটু পড়ালেখা কম করছে, ও ঘরের কাজে সময় দিছে, ওকে একটু অন্যায় হলে হলে আদর করতো। আদর সে কখনোই কম করে নাই, আদর করছে, বাট আদরের পাশাপাশি শাসনটা একটু বেশি করে ফেলছে। জি, এটা হচ্ছে আমার মেজ বোনের ক্ষেত্রে। হ্যাঁ, তো এরপরে যখন আস্তে আস্তে আমি এগুলো মানে আমার নিজের ভিতরে যখন কাজ করতেছে না, তখন ক্লাস 5 কি 6 এ পড়ি, তখন কি বুঝি বা না বুঝি জানি না, তখন আমার হঠাৎ মানে একদিন রাগ করেই হোক বা যেভাবে হোক আল্লাহকে বলে ফেললাম যে আল্লাহ, আমার কাছে আর ভালো লাগতেছে না, আল্লাহ আমাকে যদি সম্ভব হয় নিয়ে যাও, এইভাবে এই পরিবেশে আমি আর থাকতে পারতেছি না। এটা সেই আপনার মানে 97 কি 6 এর কথা আমি যখন বলতেছি। তো যাক, আস্তে আস্তে যখন করলাম, যখন আমি এসএসসি শেষ করলাম, এসএসসি শেষ করলাম 2003। এরপরে শেষ করার পরে আমার একদিন যে কোনো একটা কাজে, যে কোনো একটা প্রবলেমে, আমি এলাকায় একটু প্রবলেমে পড়ার পরে আমি মিরপুরে আইসি আমার চাচার বাসায় আশ্রয় নিই। আমার চাচা হচ্ছে আপনার তখন কিশোরগঞ্জ জেলা জজ। ওনার বাসায় আইসা আশ্রয় নিই, পর ওইখানেই একটা কোম্পানিতে কাকায় করে বলছে যে কয়দিন ওই প্রবলেমটা থাকে এখানেই থাকো, এখানেই। তখন মাঝে মাঝে
আপনার আর কিছু না হোক, মার কথা খুব মনে পড়তো, যে এই এতটুকু কাছে থাইকাও মাকে দেখতে পারি না, মার ভালোবাসাটা পাচ্ছি না, খুব খারাপ লাগতেছে, খুব খারাপ। তো এমনও দিন যাইতো যে কোম্পানির ওয়াশরুমে ঢুকে মার জন্য খুব কান্না করতাম। তো বয়সও কম আপনার, কোন ক্লাস তখন? ম্যাট্রিকের এসএসসি যখন শেষ করলাম, ম্যাট্রিক পর তখন ওই ওয়াশরুমে ঢুকে মার জন্য খুব কান্না করতাম। একটা সম্পূর্ণ প্রশ্ন, যে মার ভালোবাসা আপনি পাননি বলছেন, আবার সেই মাকে সবচেয়ে বেশি মিস করতেছেন, তাই তো? অবভিয়াসলি। আচ্ছা, তারপর তো ওই মাকে আমি ওই মুহূর্তে এতটাই মিস করতেছি যে আমার কাছে মনে হচ্ছে যে আমি মা নারায়ণগঞ্জ, আমি মিরপুর, আমার কাছে এইটা মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে মা বাংলাদেশ, আমি বহুদূর। জি, ঠিক আছে। আর তখন আপনার ভিডিও কলের ওই রকম কোনো ব্যবস্থা ওইরকম ছিল না, জাস্ট মোবাইলটা ছিল, তাও অ্যাভেলেবেল না। তো মাঝে মাঝে মাকে ওই বাবার মোবাইল থেকে ফোন দিতাম, মা খুব মিস করতেছি তোমাকে। মা তখন ওই রকম কোনো রেসপন্সে দেখাইতো না। আপনি যে আগ্রহ নিয়ে কথা বলছেন, মায়ের সেই কথাতে এরপরে আমি তখন ওই প্রবলেমের কারণে আমি এলাকাতেও ওই রকম ফেজ হচ্ছি না। তো দেখা যাচ্ছে ওই কোম্পানির ছুটি হতো রাত্রে 11টায়। রাত্রে 11টায় ছুটি হওয়ার পরে আমি ঠিক মাকে দেখার জন্য এক নজর 11টার পরে মিরপুর থেকে আবার নারায়ণগঞ্জ আসতাম। আবার ঠিক ফজরে যখন আজান দিত ওই আগ মুহূর্তে ওইখান থেকে বাসায় চলে আসতাম, যাতে কেউ না দেখে, এক নজর শুধু মার চেহারাটা দেখার জন্য। বাসায় যেতেন? হ্যাঁ। গিয়ে কি করতেন? গিয়ে মা দেখতাম মা ঘুমিয়ে আছে, সে আমার জন্য ওয়েটিং এ নেই, সে ঘুমিয়ে আছে। তাকে ডাকতাম, ঠিক আছে আমি আসছো? হ্যাঁ ঠিক আছে, খাবার আছে, খেয়ে নে, খেয়ে ঘুমিয়ে পড়। মানে কোনো রিয়াকশন নাই না। তো আমি এত দূর, এত কষ্ট করে, এত আবেগ নিয়ে মার জন্য আসলাম, এত রিস্ক নিয়ে আসলাম যে আমাকে দিনের বেলায় কেউ দেখলে হয়তো প্রবলেম হতে পারে। সো ওই কারণে আমি রাতের বেলা লুকিয়ে আসলাম, কোথায় মা আমাকে একটু বুকে জড়ায়া ধরবে, কোথায় একটু আদর দিবে। আমি এটা আসলে বলতে পারবো না। তো যাক, আমাদের কাছে এই জিনিসটা বরং বেশি অবাক করা, যে মায়ের কাছে জ্ঞান হওয়ার পর থেকে, আপনারই কথা অনুযায়ী, আপনার আপন মা জ্ঞান হওয়ার পর থেকে যার কাছ থেকে আপনি মিনিমাম কোনো ভালোবাসা পাননি বলেই বলছেন, আর সেই মা থেকে যখন দূরে থাকতেছেন তখন তার কাছে বারবার ছুটে আসতেছেন, মাঝরাতে ছুটে আসতেছেন, যে শুধু যে আদরটা কখনোই পাওয়া হয়নি, এখন যদি মা আমাকে সে আদরটা দেয়, সে আশায়, রাইট? হ্যাঁ। এরপরে আস্তে আস্তে যখন আমি ওইখান থেকেও আমার ওই প্রবলেমটা, এলাকার প্রবলেমটা সমাধান হয়ে যায়, পরে ওইখান থেকে জবটা সেরে এলাকায় চলে আসি। চলে আসার পরে তো অন্য আরেকটা জায়গায় আর পড়ালেখার প্রতি তো ওই রকম আর মনোযোগ হয় নাই। মনোযোগ নষ্ট হয়ে যাওয়ার পরে আর পড়ালেখায় আমি মন দিইনি। তো অন্য একটা জায়গায় জব করি, জব নেই। জব নেওয়ার পরে মা তখন ওনার একটা ইয়ে ছিল যে তুমি যেখানেই জব করো, যত টাকা ইনকাম করো, মাস শেষে পুরো টাকাটা আমার হাতে দিবা, যখন তোমার যেখানে প্রয়োজন আমিও তোমাকে ওই ব্যালেন্সটা আমার হাতে তোমাকে দেব। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার পার্সোনালি যদি 10 টাকা প্রয়োজন হয়, এটা কি আমি মার কাছ থেকে চাইতে পারবো? এটা সম্ভব না। আমার বাসা থেকে গুলিস্তান আসতে গাড়ি ভাড়া পার ডে এখন বর্তমানে 100 টাকা আপ ডাউন। এটাকে আমি মাকে বলতে পারবো যে আমার মা 100 টাকা গাড়ি ভাড়া আছে? না, একটু ঝগড়া করে নিয়ে থাকি অঙ্গনের সাথে। অঙ্গন, তোমার ভালোবাসা মানুষজন কোথায় হারায় গেল? মাত্র 111 শেয়ার, এখন পর্যন্ত তো সাধারণত 300-400 হয়ে যায়। হ্যাঁ, একটু দরদ দিয়ে বলো। আর আমি কখন নেল পালিশ পড়ছি বুঝছি না, আমি ভাবছি যে আমার ছেলে আইমান আমার নেল পালিশ দিয়ে দিল কিনা, পরে দেখছি তোমার নেল পালিশের প্রশংসা চলতেছে। ওকে, তুমি চাইলে একটু রিকোয়েস্ট করে দিতে পারো। ওকে, সো ডিয়ার ভিউয়ার্স, যারা এখন আছেন, অনেকেই আছেন জয়েন করে, সো আপনারা একটু একটা কাজ করেন, আমরা আমাদের প্রোফাইল থেকে শেয়ার করে দিচ্ছি, পেজ থেকে শেয়ার করে দিচ্ছি। আপনিও কিন্তু চাইলে আপনার এই ভালোবাসার গল্পটা আমাদের আপনাদের সবার সঙ্গে শেয়ার করতে পারেন, আপনার পেজে, প্রোফাইলে, কিংবা যে কোনোখানে, বিকজ আমরা অলওয়েজ ট্রাই করি ভালোবাসাটাকে স্প্রেড করার, ভালোবাসাটাকে শেয়ার করার। সো এখনই এই যে এই মুহূর্ত থেকে আপনি শেয়ার করেন, এবং গুরুই যে আমাকে যে বলে ফেললো যে কেন ভালোবাসার মানুষরা শেয়ার করছে না, এই জিনিসটা একটু আপনি গুরুকে একটু রং প্রুফ করে দেন, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম গুরুকে একটু রং প্রুফ। কাইন্ড ডাউন স্টার্ট। এখন বাজে 11:46 সো আমরা আশা করতেছি 12-12:30 মধ্যে এটা অবশ্যই
600 প্লাস হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা একটু গুরুকে রং প্রুফ করে দেন যে 600 প্লাস হয়ে যাবে। এবং সেই সাথে আমরা বলতেছি যে প্লিজ আমাদের সাথে লাইক এবং কমেন্ট দিয়ে কানেক্টেড থাকুন, Right. কয়েকটা কমেন্ট এই ফাঁকে নিয়ে নিন। ওকে, আমাদের সঙ্গে দেবব্রত হালদার আছে। গুরু এবার ভুল বলছো, দেবব্রত। আচ্ছা, আই এম সরি, দেবব্রত। গুরু, আপনার মুখে ভালোবাসার কথা, ভালোবাসার বাংলাদেশে শুনতে খুব বেশি ভালো লাগে, আপনার অপেক্ষায় থাকি সব সময়। অনেক ভালোবাসা দেবব্রত। কানিজ ফাতেমা আছে। গুরু, আপনার কথাগুলো ভালো লাগে। আচ্ছা, বুকে বেঁধে রাখি। আচ্ছা, ওকে কানিজ, এই আচ্ছা। ভালোবাসার জন্য অনেক অনেক পাওল আছে জয়েন করে, গুরুকে সালাম জানিয়েছে মোহাম্মদ আবু হুরাইরা। আবু হুরাইরা। এবং আমাদের সঙ্গে হানিফু আছে। আমার ভালোবাসার গল্পটি বলতে চাই, কিভাবে বলবো আপনাকে? 01841904904 Right. সেখানে শর্ট স্টোরিটা লিখে পাঠিয়ে দিন। অঙ্গন ভালোভাবে সার্চ করে আপনার কাছে কমিউনিকেট করবে এবং আপনি বসবেন আমার পাশে, ঠিক হট সিটে Definitely. যেমনটা বসেছে জারিফ আজকে। তারপর মেহেদী হাসান বলছে, গুরু আজকে ফার্স্ট আপনাকে দেখলাম, আপনাকে দেখার অনেক ইচ্ছা ছিল। গুরু প্লিজ আমার কমেন্টটা পড়ে ফেলেন। ওকে মেহেদী হাসান, দেখা দেখি তো হলো। আর অনুরোধ একটাই, কমেন্ট যেমন পড়ে দিলাম, ইন রিটার্ন চাওয়া একটা যে প্লিজ শেয়ার করো এবং লাইক দিয়ে কানেক্টেড থাকো আমাদের সাথে। রাইট, এক্স্যাক্টলি। ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে আশিক ইকবাল আছে জয়েন করে। আর সেই অনেক কৃতজ্ঞতা, আমার বাপদাদা 14 পুরুষের ভিটা ওখানে। সো আমার কাছে মুর্শিদাবাদ কখনোই ভিন দেশ মনে হয় না, মনে হয় যে আমার কাছাকাছি কোনো একটি জায়গা যার সাথে আমার বহু বছরের শেকড়ের সম্পর্ক। গুরু অতিথিকে দেখা যাচ্ছে না, রিয়াজ মাহমুদ বলেছে। গুরু অলরেডি এটার আমি এটা এক্সপ্লেনেশন ব্যাখ্যা দিয়ে দিয়েছি, আরেক দিয়েছে। দফা বলে দিই, যারা পরে জয়েন করেছো যে এক্স্যাক্টলি তাই। ও একটু ডিফারেন্ট টাইপ স্টোরি নিয়ে হাজির হয়েছে জারিফ, যে কারণে আমরাই বলেছি যে দরকার নাই আজকে নিজেকে শো করার, যে কারণে সে আড়াল থেকে কথা বলতেছে। কারণ এমন একটা সেন্সিটিভ ব্যাপার, মা বাবা সন্তান, সো এই ব্যাপারগুলো তো স্টোরিটা সে শেয়ার করার জন্য অনেক বেশি ডেসপারেট। এবং আমরাও দেখলাম যে এখানে প্রয়োজনীয় দারুণ কিছু লার্নিং আছে একদম। এবং মানে একদম অন্যরকম কিছু স্টোরিজ আছে। সো এগুলো কভার করা উচিত, যে কত রঙে খুব কত রূপে, সিনেমেটিক, কিন্তু আমি একদমই একদম যখন cinematic। দেখলাম আমি খুব সিনেমেটিক। সিনেমেটিক। সে কিন্তু তার আপন যে মায়ের জঠরে জন্ম নিয়েছে, সে আপন মায়ের কথা বলতেছে। এটা সাধারণত সৎ মায়ের ক্ষেত্রে এরকম গল্প আমরা শুনে অভ্যস্ত। হ্যাঁ, রাইট। এখন দেখা যাক আরো কি কি ক্লাইম্যাক্স ওয়েট করতেছে, বাট স্টোরিটা এর জন্য আমরা কভার করতে চেষ্টা করেছি, যে সবার জানা উচিত যে ভালোবাসা কত রং রূপ বৈচিত্র্য নিয়ে আমাদের কাছে হাজির হয়। একদম। এবং এই জন্য আপনার শেয়ার করতে হবে। তানভীর আহমেদ বলেছে রেডিওতে শোনা যাচ্ছে না, আপনারা একটু জানান তো রেডিওতে প্রপার ওয়েতে শুনতে পাচ্ছেন কিনা, এবং ফেসবুক লাইভটা দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা প্রপার ওয়েতে, এটা একটু কমেন্টের মাধ্যমে জানান, ঠিক আছে? মোহাম্মদ রুবেল হাসান আছে জয়েন করে, আশিকুর বিল্লাহ আছে জয়েন করে, আকিমুনি আছে শুনছি রংপুর থেকে, জহুর আছে জয়েন করে, মাসুদ আছে আমাদের সঙ্গে, দেন ইশরাত আছে, আশিক আছে আমাদের সঙ্গে, জাকির ইসলাম আছে, অজয় দেব আছে, অনেকদিন পর ইন্ডিয়া থেকে শুনছি। অবিরাম ভালোবাসা গুরু আপনার অনেক জন্য। ভালোবাসা অজয় তোমার জন্য। এবং আমার কাছে মনে হচ্ছে যে আসলে শুনতে এবং দেখতে মনে হয় ফেসবুকে পাচ্ছে, মাঝে মাঝে একটু প্রবলেম হলে পারে। এটা হয়তো ইন্টারনেটের জন্য হতে পারে। কারণ যখন তুমি কমিউনিকেশন দিয়েছো তারপরেই অলরেডি দেখলাম 50টা শেয়ার বেড়ে গেছে। So আমি আশা করতেছি বাই 12:30 600 বলেছি, কাউন্টডাউন স্টার্ট, দেখা যাক এটা পূরণ হয় কিনা। নেটের প্রবলেম তো হবেই, কারণ নেট না বন্ধ। ও সরি, আমি তো পাকিস্তানের কথা ভাবতেছি, কই থেকে কই চলে গেছি। ইমরান খান অ্যারেস্ট হওয়ার পর পাকিস্তানের মোবাইল নেট বন্ধ, আমার ভাবনা ওদিকে চলে গেছে। এনিওয়ে, ওই দেশটা তাড়াতাড়ি শুধরে যাক, ওদের সবকিছু ভালো হোক, সে প্রার্থনাও থাকলো। চলে যাচ্ছে জারিফের কাছে। জারিফ, তারপর রাত বিরাতে মায়ের কাছে শুধু দেখা করার জন্য, যে মায়ের কাছে মিনিমাম ভালোবাসা জ্ঞান হওয়ার পর থেকে পাওনি, তারপরও সেই ভালোবাসাটা পাওয়ার আশায়, যেহেতু এলাকাতে একটা গ্যাঞ্জাম আছে, দিনের বেলায় তো ওখানে গেলে একটু প্রবলেম হবে, রাতের অন্ধকারে এসে মিরপুর থেকে নারায়ণগঞ্জে মাকে একবার দেখা, আবার মাঝরাতে চলে যাওয়া, মাঝখানে মায়ের যে ছেলেকে দেখে যে ভালোবাসা বা মহব্বত, সেটা মায়ের চোখে মুখে দেখা যায় না। একদম ডেলা রিয়াকশনও আসছিস, বস যে খাবার রাখা আছে খেয়ে নিস, এইরকম। এটা তো জারিফের এক্সপেকটেশন ছিল না। জারিফ আশা করেছিল অন্তত এই সময়টা হলেও ছোটবেলাতে ভালো না বাসুক, এখন অন্তত বুকে একবার জড়িয়ে ধরুক সন্তান বা ছেলে বলে। ওকে, তারপর জারিফ। 2007 তখন আমার ছোট বোনের বিয়ে ঠিক হয়। তো ছোট বোনের যখন বিয়ে ঠিক হয়, তখন আমি নতুন ওই ঢাকা নবাবপুরে চাকরি নিই। সাথে তখন আমি টোটাল মার হাতে আমার বোনের বিয়ের জন্য খরচ উপলক্ষে 14 কি 15 হাজার টাকা, মানে আমার খরচ থেকে আমি গায়ে হলুদের টোটাল খরচ যতটুকু ওই সময় ক্ষমতায় কুলাইছে আর কি। ওকে, এরপরে গায়ে হলুদের আগে আমি ঠিক অফিস টাইম শেষ করে বিকাল 5টায় ঢাকা থেকে চাঁদপুর যাই। ঢাকা থেকে চাঁদপুর যাই, চাঁদপুর গিয়ে নানা ভাই, নানু আপু, পরে মামি, 3 জন মামি, খালা, নানির বোন আর আরেক আপু, তো এদেরকে নিয়ে আমি তখন প্রচুর শীত,
এই শীতের মধ্যে বিকাল 5টায় যখন আমি গাড়িতে উঠলাম, রাত্রে ঠিক 10টার কাছাকাছি হবে, তখন আমি গিয়ে গ্রামে পৌঁছাইলাম এই শীতের মধ্যে। আবার ঠিক ভোরে 6টা বাজে ফার্স্ট টিপ গাড়ি ধরে এদেরকে নিয়ে সবাই মানে আবার ঢাকায় মুভ করলাম, তখন আমার খরচে, বুঝতে পারছি। আমার খরচে। এরপরে পুরো গায়ে হলুদের একবারে টোটাল খরচটা আমার। ওকে। এরপরে ছোট বোনকে পার্লারে সাজানো, পার্লারের এভরিথিং খরচ, আনুষঙ্গিক সব খরচ, এগুলো আমার পকেট থেকে করলাম। করার পরে মা আমাকে তখন বিয়ের পরে বলল, আর এর মধ্যে বড় ভাই মাকে 5,000 টাকা দিছে। আমাকে বিয়ের পরে মা বলতেছে, তুই কি দিছ? তুই বড় ভাই 5,000 টাকা দিছে, তুই কি দিছ? বড় ভাই বলতে আগের মায়ের, হ্যাঁ, আগের পক্ষের, হ্যাঁ, যে ভাই, একটা তো ভাইয়া 3টা বোন। না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক ভাই 3 বোন। মানে তোমার সৎ ভাই একটা, সৎ বোন 3টা। তার প্রশংসা করতেছে ভাইরা যে নিজের সন্তান যে অলরেডি 14,000 টাকা খরচ করে গায়ে হলুদের প্রোগ্রাম উঠাইছে, ওদেরকে আনা নেওয়া করছে, পার্লারের খরচ দিয়ে, সেটা নিয়ে না মায়ের কোনো আমাকে সন্তুষ্টি উনি নাই। বলতেছে, তুই কি দিছ? তুই আমার হাতে দিবি, আমার থেকে পয়সা নিয়ে তুই খরচ করবি, ওইটা গায়ে লাগবো। এটা তো যা করছ আমি দেখি নেই, তো যেটা দেখি না ওইটা আমি কখনো বলবো না তুই কি দিছ। মানে বলো কি? তখন এখানে সেকেন্ড টাইম কোনো কথা বলার বা কোনো অ্যান্সার দেওয়ার প্রশ্নই ওঠে না। মানে আমি কি বলবো, যাক ওইটা আস্তে আস্তে যখন আমি আমার তরফ থেকে, এরপর আমার যে বড় 3 বোন আছে, ভাই আছে, যখন আমার বড় বোনের বিয়ে হয়, আমার ওই সংসারের বড় বোনের যখন বিয়ে হয়, তখন ছিল 27শে রমজান। ওই বিয়েতে যখন বড় বোন কাবিন মানে কবুল বলার সাথে সাথে আমার 2 চোখে, পুরো বিশ্বাস করবেন না, এত পরিমাণ পানি চলে আসছে, আমি কল্পনা করতে পারবো না যে আসলে মানে আমরা যে একই গাছের মানে 2 গাছের ফুল না, একই গাছের ফুল। এটা আমার চোখের পানি বলে দিছে যে এটা আমার পর কেউ না। তো এরপর এক এক করে যখন মেজ বোনের বিয়ে হয়ে গেল, খুব খারাপ লাগলো, সেজ বোনটাও চলে গেল, খারাপ লাগলো। লাস্ট ছোট বোনটা, ওকেও বিদায় দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে গুরু বিশ্বাস করবেন না, আমি আমার লাইফের যত ইনকাম ছিল আপনার রোজার ইফতার থেকে শুরু করে রোজার বাজার, এরপরে ঈদের পোশাক আশাক, এরপরে পহেলা বৈশাখে পোশাক, ইভেন পহেলা বৈশাখে বোনদের বাসায় দই, মিষ্টি, তরমুজ, এরপরে আপনার বিভিন্ন ওকেশনে ভাগ্নিদের নানান খরচ, যে মামা পিকনিকে যাব, কিছু পয়সা দাও, আমি দিয়ে দিছি। মামা একটা ব্যাট লাগবে, আমাকে একটা ব্যাট কিনে দাও। মামা একটা বল লাগবে, একটা বল কিনে দাও। মামা সিট আসছে, একটা জ্যাকেট কিনে দাও। মামা কাল অমুক দিন আমার বার্থডে, আমি একটা কেক নিয়ে হাজির। ঠিক আছে মামা, স্কুল থেকে পিকনিকে যাব, আমি খরচ দিয়ে দিছি। হ্যাঁ, তো আমার এই ভাগ্নিদের জন্য এক কথায় কি করি নাই গেল এটা। কিন্তু মায়ের কাছে কোনো, এরপরে না, মায়ের কাছে তখনও মা বলে তুই কিছুই করস নাই, এরপরে আমার বাবা পুরান ঢাকার এমন কোনো অলিগলি নাই যে সে চিনে না, ফোন দিয়ে বলে, এই আজকে ওই জায়গার ওই জিনিসটা আমার জন্য নিয়ে আসিস তো। নিয়ে যেতাম, বাবা চাইছে আজকে ওই জায়গার ওই জিনিসটা পাওয়া যায়, আমার জন্য নিয়ে আসিস তো। নিয়ে যেতাম, পাওয়া যায়। পকেটে টাকা নাই, একজনের থেকে ধার নিয়ে হলে বাবার জন্য নিয়ে গেছি। বাবা, অন্য কেউ না, বাবা। তো এইভাবে যখন পুরো পরিবারটাকে আমি আমার বুকের ভিতরে আগলে ধরছি, ঠিক আছে, কিন্তু একটা সময় যে আমি এই বাগানটা যে আমার বুক থেকে চলে যাবে, মানে আমি এটা কল্পনাই করতে পারি নাই। সবার জন্য সবকিছু করার চেষ্টা করতেন, শুধু বাবা মা না, আপনার বোন, তাদের ছেলে মেয়ে, সবার জন্য। আমার উদ্দেশ্য একটা যে সবার ভালোবাসা পাওয়া। 4টা বোন জামাই, কেউ বলতে পারবে না যে আমার কাছ থেকে একটা পোশাক পায় না ঈদে। আমার বড় ভাই তো খুব আর্লি এজ থেকে চাকরির মধ্যে, কাজের মধ্যে এবং কষ্ট করে করে এই টাকা কামিয়ে সেগুলো দিয়ে পরিবারকে বলছিলেন যে হঠাৎ করে এই ফুলের বাগান বুক খালি করে চলে গেল, কেন, কিভাবে, সেটা একটু শুনি। এটা হচ্ছে মানে এখন যেটা চলতেছে হচ্ছে যে আমার মা, উনি এই আমার বড় ভাই যখন বিয়ে করে, বড় ভাই বিয়ে করার পরে
মানে ওনার মতো করে উনি চলে না, মানে বড় ভাই ওনার মতো করে চলে না। তার কারণ হচ্ছে যার যে রকম আয় সে ওই রকম ব্যয়টাই করবে। তো বড় ভাইয়েরও ওই রকম আয়। তো এখন ওই বড় ভাই আপনার সায়দাবাদ গাড়ির স্থানে তখন আপনার 350 কি 400 টাকা রোজে সে জব করতো। তো সে যদি 350 থেকে 400 টাকা রোজে জব করে, তো সে সংসারে দেবে কি আর বাবা মাকে কি দেবে? এর মধ্যে মানে তখন মা বললো যে পুরো টাকাটাই তুমি আমার হাতে দাও, আমি সংসারটা চালাবো। তখন ভাইয়া বলল ঠিক আছে, ওকে। ভাইয়া বলল আমি পুরোটাই দেবো, বাট আমাকে 100 টাকা করে দিতে হবে, কারণ আমারও তো কিছুটা খরচ আছে। তো এইভাবে যখন দিচ্ছে, ভাইয়া দিচ্ছে, সব মা সংসারটা চালাতে তার একটু হিমচিম খাইতেছে। এরপরে আমি যখন আবার আমিও দিচ্ছি, আমিও মাকে দিচ্ছি, আমি যাকে মাকে দিচ্ছি, তারপরও মার হচ্ছে না, এটা হয় না, তার আরো লাগবে। তো একটা পর্যায়ে মা করলো কি, ভাইয়ার সাথে ইচ্ছাকৃতভাবে ভাইয়ার সাথে তুমুল ঝগড়া। তো তুমুল ঝগড়ার এক পর্যায়ে যখন ভাইয়া খুব রাগ হয়ে ভাইয়া বলল যে ঠিক আছে, আমি আমার মতো করে আলাদা খাবো, আপনারা আপনাদের মতো করে চলেন। এখন মা রাজি হয়ে ভাইয়াকে আলাদা করে দিল। এই তখন থেকে মনে করেন যে আমাদের পরিবারের এই ফাটলটা শুরু হলো আর কি। আচ্ছা, শুরু হলো। কিন্তু আপনাদের ক্ষেত্রে ওই পরিবারের 4 জন, আপনাদের 2 জন বাবা মা, কখনো তো আপনারা আলাদা ভাবে নিজেদেরকে দেখতে শেখেন না, সেটা আমার মা শেখায় নাই। কিন্তু এই প্রথম একটা ঝামেলা করে আপনার মা ওই ঘরের সন্তান যে একটাই ছেলে তাকে আলাদা করে দিলেন, যাকে বড় ভাই বলে ডাকেন আপনি। ওকে, তারপর এরপরে এই সংসারে এখন আমি তখনও বিয়ে করিনি। আমি আমার মতো করে চেষ্টা করতেছি মাকে বাবাকে কাছে রাখার জন্য, আগলে ধরে রাখার জন্য। ভাইয়া বাসায় থাকে, আমরা তখন আমাদের বাসায় 6টা রুম ছিল, তো আমরা কিন্তু খাই ওরা আলাদা। হ্যাঁ, খাচ্ছে আলাদা। বাবা মাকে যখন যা পারতেছে দিচ্ছে, একেবারেই খালি হাতে না। বুঝতে পারছি, তার মানে সেও তার দায়িত্ব পালন করতেছে। হ্যাঁ, দিচ্ছে। ভেরি গুড। তো আমি আমার তরফ থেকে চেষ্টা করতেছি বাবা মাকে ভালো রাখার জন্য। আর আমার সাথে আমার বাবার সম্পর্কটা হচ্ছে একেবারে মানে বন্ধু সুলভ, এক কথায় বলতে গেলে বন্ধু। কারণ আমার বাবা আমার সাথে রাজনৈতিক আলাপ বলেন, সামাজিক আলাপ বলেন, সাংস্কৃতিক আলাপ বলেন, ক্রীড়াঙ্গনের আলাপ বলেন, এভরিথিং সকল আলাপ সে আমার সাথে ডিসকাস করে। একদমই, আমরা বুঝতে পারছি প্রত্যেকটা পুরান ঢাকার অলিগলিতে যেহেতু তার পছন্দের জিনিস আনার জন্য পাঠানো হচ্ছে, তার মানে বুঝতেই পারছি যে কতটুকু স্পেস আপনাকে দেয় সে। আমার বাবা মানে বড় ভাইয়ের সাথে এই ধরনের আলাপ আমি এখন পর্যন্ত শুনি নাই করতে, কিন্তু আপনার সাথে আমার সাথে সে এই আলাপগুলো সব সময় করতো। তো আমি বাবার সাথে আমি আলাপ করতাম, বাট বাবার থেকে অনেক কিছু শিখতাম এই আলাপের মাঝখান থেকে। বুঝতে পারছি, আপনি জি মেন স্টোরিতে আসেন, তারপর তো আলাদা হয়ে গেল, কিন্তু একই বাসায় থাকি। তারপর এখন আস্তে আস্তে যখন আমি মানে আমার একটু ড্রাইভারটা বেড়ে গেল, আমি তখন ড্রাইভারটা বেড়ে যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমার চাকরির পাশাপাশি কিছু একটা করার প্রয়োজন। একটু মাঝখানে একটু বলি, আমার তখন বিয়ের অনেক আগে আমি আমার মাকে বললাম, মা বাংলাদেশে তো হচ্ছে না, যে টাকা ইনকাম করি এই টাকা আসলে আমার এখন সম্ভব না। আমার বেশ কয়েকটা ফ্রেন্ড বাইরে চলে গেছে, এখন যদি তোমরা আমাকে একটু সহযোগিতা করো, আমি একটু বাইরে যেতে চাই, তাহলে পরিবারটা একটু স্বাস্থ্যভাবে চলবে। আমার মা তখন আমাকে এটাই বললো যে আমার টাকা খরচ করে আমি বাহিরে পাঠাবো আর সুখ করবে পরের মাইয়া আইসা, দরকার নাই, তুই যেখানে আসো ওইখানে ভালো আছিস। এই ফাঁকে একটু থ্যাঙ্কস জানানোর আছে যারা আপনার কথা শুনতেছে, বা যারা আমাদের প্রাণভোমরা, আমাদের লিসেনার বা আমাদের শ্রোতা কথা রাখতেছে। অলরেডি 250-এর কাছাকাছি শেয়ার হয়ে গেছে। যেমনটা বলছিলাম, আমার মনে হয় 12:30 বাজতে দিবে না, 12টা 9 বাজে নাকি? কেন তুমি কি দেখতে 12টা বাজে? 12টার মধ্যে এই অবস্থা। তার মানে সিরিয়াসলি সবাই নিয়েছে। আজকে কোনোভাবেই they don't let অঙ্গন ডাউন, কোনোভাবে অঙ্গনকে ছোট হতে দিবে না। যেহেতু অঙ্গনকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমার ভালোবাসা মানুষজনকে বলো, তারা যেন প্রচুর শেয়ার করে। আমাদেরকে এইভাবে কেন চাইতে হয়, পেট্রোনাইজ করতে হয়? ভালো কিছুর জন্য পেট্রোনাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি কোনো ভলগার শো হতো, এটা কোনো যদি মাস্তি টাইপের এন্টারটেনমেন্ট শো হতো, তাহলে এত কিছু বলতাম না। সো ভালো কিছু যখন করি, এই জিনিসটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদেরই। সে কারণে আপনাদের সবাইকে অনুরোধ করা, দু একটা কমেন্ট একটু নিয়ে নিই। ওকে, নওগাঁ থেকে আমাদের সঙ্গে রীতা আছে, দেন হাসিবুল আছে, অঙ্গন আপু,
কি আরিফিন বন্ধুর দিকে তাকাও। আরিফিন তো আমাদের পাশে নেই, আরিফিনকে হট সিটে আসতে বলেন, অবশ্যই তার দিক তাকাবো। মোজাম্মেল হক আছে জয়েন করে আমাদের সঙ্গে, নওয়াজ শরীফ আছে এবং ময়নাল আছে জয়েন করে, বলছে আপু শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ। এবং আরো একটিবার বলতে চাচ্ছি, যারা এখন আমাদের সঙ্গে আছেন তারা কিন্তু অবশ্যই ফেসবুক লাইভটি শেয়ার করবেন। আপনার পেজে হোক, প্রোফাইলে হোক, যে কোনো মেসেঞ্জার গ্রুপে হোক, যে কোনো খানে আপনি শেয়ার করতে পারেন। বিকজ আজকের অতিথির গল্পটাই কিন্তু একদম ভিন্ন ধরনের। যেমন গতানুগতিক মায়ের ভালোবাসার গল্প আমরা শুনেছি, একদম তার থেকে ভিন্ন। তো অবশ্যই গল্পটা আপনার শেয়ার করতে হবে। রিয়াজ মাহমুদ আছে জয়েন করে। পিয়ারুল বলেছে আসসালামু আলাইকুম গুরু, কেমন আছেন? গাজীপুর থেকে শুনছি। ওকে পিয়ারুল, ভালো আছি এবং শুভকামনা তোমার জন্য ভাই। আচ্ছা, কাইয়ুম আছে জয়েন করে আমাদের সঙ্গে, রিয়াজ মাহমুদ আছে, রায়হান আছে জয়েন করে। গুরু আসসালামু আলাইকুম, সিলেট থেকে আছে, প্রতি বৃহস্পতিবার আপনার জন্য অপেক্ষা করি। প্লিজ, আমি অপেক্ষায় থাকি যে কিভাবে এক সপ্তাহ পর সবার সাথে আবার এইভাবে কমিউনিকেট করতে পারবো আর সবার কথা আমি বলতে পারবো। জারিফের কাছে জারি বলছিল যে বিদেশ যাওয়া নিয়ে কথা, মায়ের কি অদ্ভুত যুক্তি যে ওকে নিয়ে এসে যখন বউ পালবি, বউয়ের পিছনে খরচ করবে, আমার দরকার কি এত খরচ করা? মা তো একদম সিরিয়াস দেখি। উনি যখন এই কথাটা, বাবাও কি মায়ের কথাতেই চলেন? ব্যাপারটা কি রকম? না, বাবার বিষয়টা হচ্ছে বাবা মার উপরে কোনো কথা বলতে পারে না, কোনো আচ্ছা, কথা আচ্ছা। বলতে পারে না। এই কারণে যখন বাবা একটু মানে কথা বলতে যায় বা আমাদের সাপোর্ট করে, তখন মা তার প্রতিবাদ করে যে তুমি ওদের হয়ে কথা বলতেছো কেন, তুমি তোমার মতো থাকো, আমি যেটা বলবো ওইটা শুনবে, ওইটাই তুমি হবে। তোমার উপরে আমার উপরে কোনো কথা বলবো না। আচ্ছা। তো এই বিষয়গুলো তখন আমাদের খুব গায়ে লাগতো যে বাবা আমাদের পক্ষে কথা বলতেছে, এইটা মা সাপোর্ট করতেছে না। তখন কেমন জানি নিজেকে খুব মানে অসহায়ত্বর মতো লাগতো। এত অসহায় কিছু নাই বাপ, অনুষ্ঠানের শুরুতে আমি বলে দিয়েছি তো- যে মা হোক আর যাই হোক, দিন শেষে যখন- মেয়ে তো তোরা এরকমই। আর সে আমি যদি হয় স্ত্রীর এরকম একটু খবরদারি করেই বটে। তো তারপর যখন মা বলল যে মানে আমি আমার টাকা খরচ করে বিদেশ পাঠাবো আর সুখ করবে পরের মেয়ে আইসা, দরকার নাই, তুই জায়গা গিয়ে থাক। আমি তখন বিশ্বাস করবেন আমার রুমে গিয়ে আমি এত পরিমাণ কান্না করছি, আমি তো প্রায় দীর্ঘ 4-5 ঘন্টা আমি রুমের দরজা বন্ধ করেছিলাম। তখন কান্নায় মানে আমি মানে চোখ মেলা তাকাইতে পারলাম না, এমন অবস্থা ছিল। এরপর যখন আমি ওই যে ওইটাতে আসি, যখন চিন্তা করলাম যে না, পরিবারে একটু আয়টা বাড়াতে হবে, তখন পার্ট টাইম কিছু করার চেষ্টা করলাম। করতে করতে ভাবলাম যে আমি তো 5টা বাজে চলেই আসি, তো এলাকায় ছোটখাটো একটা দোকান নেই, তো একটা দোকান নেই 5টার পরে। আর বাবা যেহেতু বাসায় বসেই থাকে, তো বাবা দিনের বেলায় একটু সময় দিলে আমি 5টার পরে সময়টা দেব। তো আমি মাকে বললাম, মা একটা কাজ করি, আমার কাছে কিছু প্রফিট আছে, আমি এটা দিয়ে এলাকায় একটা দোকান নেওয়ার ব্যবস্থা করি, আমাকে একটু সহযোগিতা করো, আমি পার্ট টাইম কিছু করি। উনি হ্যাঁ না কোনো কথা আমাকে বলে নাই। তো আমি যাক, আমার কথা মতে আমি 10,000 টাকা দিয়ে একটা দোকান অ্যাডভান্স করি। তো মারে বললাম, মা আমি তো ওই দোকানটা অ্যাডভান্স করলাম, তুমি আমাকে 50,000 টাকা যদি একটু ম্যানেজ করে দিতা, তোমার থেকে দাও বা কোনো সমিতি এনজিও থেকে উঠে দাও, আমি সেটা মাসে মাসে তোমাকে দিয়ে দেব। উনি তখনও কোনো রেসপন্স না, আসে না যে হ্যাঁ আমি দিচ্ছি বা দেব, ওইখান থেকে নিয়ে দেই, ঠিক আছে তুই করার চেষ্টা কর, না কোনো রকম কোনো শব্দ উনি ওনার মতো। তারপর তো আমি আমার রিক্সেই আমি একটা সমিতি থেকে আমি 50,000 টাকা আমি নেই, নেওয়ার পরে আমার কাছে যেটা ছিল নিয়ে আমি দোকানটা দাঁড় করানোর পরে বাবাকে বললাম, বাবা তুমি তো বাসায় সারাদিন একাই থাকো, বসে থাকো, তো তুমি একটু এই সকালে 8:30-9টার দিকে দোকানটা খুললে 12টা বাজে চলে আইসো, বাসায় আইসা একটু রেস্ট নিয়ে গোসল টোসল করে নামাজ পড়ে আবার আসরের পরে দোকানটা খুললো, আমি তো 5টা বাজে চলে আসবো, বা আইসা আমি দোকানে বসবো। তো বাবা প্রথমে কিছুদিন মানে দোকানে যাইতে খুব একটা অনিচ্ছা বোধ করলো, যাবে না, বাবা যাচ্ছি যাবে না এই সে। তো একদিন রাগ হয়ে বাবাকে যাই হোক বললাম যে না গেলে নাই, তো ঠিক আছে আমার দিয়ে আমি চালাবো। তারপর বাবা গেল, গিয়ে ওই রকম আর কি, সে দোকান চালাচ্ছি না, করতেছি তো করবো না, এই অবস্থা। তা আমি 5টা বাজে বের হয়ে দোকানে গিয়ে বসতাম, বসে আবার সেই রাতে 11টা, 11:30, 12টায় দোকান বন্ধ করে বাসায় যাইতাম। এই যে একটা লং টাইম পরিশ্রম আমার জন্য ওই বিয়ের আগে, তখন এটা আমি মানে আমার তরফ থেকে মনে হচ্ছে যে আমার শরীরে একটা চাপ চলে আসছে, কারণ ভাইয়া চলে গেছে, এখন বাবা মার দায়িত্বটা আমার। ওকে, আমি আমার জীবন সংগ্রামটা মেনে নিছি। তো মেনে নেওয়ার দোকানটা দেওয়ার প্রায় মাস 2-1-এর মধ্যে হঠাৎ করে আমার লাইফে আমি একজনকে লাইক করতাম। তো লাইক করার পর তার সাথে আমার সাথে যে সম্পর্কটা ছিল, হুট করে আমরা দুজন বিয়ে করে ফেলি। বাড়ি জানে না? না,
বাড়ি জানে না। হুট করে আমরা বিয়ে করে আপনার বাসা কি জানতো যে আপনার কারোর সাথে প্রেম আছে বা মেয়ে? না, এরকম কিছু জানতো না। তারপর তো বিয়ে করে ফেলি, বিয়ে করে ওকে নিয়ে যাই আমার বড় বোনের বাসায়। বড় বোনের বাসা আমার বাসার পাশেই, বড় বোনের বাসায় নিয়ে যাই। তো এরপরে তারা প্রথমে মেয়েকে মানতে নারাজ, মানবে না। তো যাই হোক, পরবর্তীতে আমার বোন জামাই যারা ছিল বড়রা সবাই মিলে বাবা মাকে বুঝালো যে যাক, যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে এখন। তো সবাই মিলে যখন নিয়ে গেল তখন মা মানলো। মা তার নিজের একটা কাপড় ওকে দিল, বললো এটা পর, এটা পর। এখন মা ওকে নিল, মানলো। মানার পরে ভালোই চলতেছিল, ভালোই চলতেছিল। তখন মাঝে মাঝে বাবা ভাবিকে ডেকে আনতো যে দুপুরবেলায় ভাইয়া নাই, তুই আমাদের সাথে খা। বা আমার বাবা তখন তাদের দুই ছেলের বউকে সে নিজে লোকমা ধরে খাওয়াই দিত। যখন সে নিজে লোকমা ধরে খাওয়াই দিত, এইটা আমার মার পছন্দ হইল না। এটা তখন সে তার কেমন জানি একটা অন্যরকম মনে হচ্ছে যে ছেলের বউদেরকে সে এত আদর কেন করবে, সে মা বলে ডাকতেছে, লোকমা ধরে খাইয়ে দিচ্ছে, এটা তো ভবিষ্যতের জন্য একটা অন্যরকম হতে পারে। তার ভিতরে হয়তো এই ধরনের কাজ করতেছে। তখন সে আমার সাথে কিভাবে একটা সম্পর্ক ইয়ে করবে, ওই রকম একটা খুঁজতেছে। যেভাবে বড় ভাইয়ের ক্ষেত্রে প্ল্যান করে, যে আপনি বলছিলেন যে ঝগড়া বাঁধিয়েছিল, ঝগড়া বাঁধানোর মতো কোনো কারণ ছিল না, কারণ একে পাইলে কোনো লাভ নাই, মাত্র 300-400 টাকা কন্ট্রিবিউট করে সংসারে, তার চেয়ে থেকে আলাদা করে দিলে আমার সাথে এরকম একটা করতেছে। তখন ইস্যুগুলো দেখেন, আমাকে যে রুমটা দিল, এই রুমের মাঝখানে কোনো দরজা নাই। আমি তখন বাবাকে বললাম যে বাবা, এই রুমটা তো এতদিন মাঝখানে দরজা ছিল, আমি একা থাকতাম, দরজা ছিল না, তো যাক এটাকে মানিয়ে নেওয়া গেছে। এখন তো ঘরে বউ আসছে, তো মাঝখানে একটা দরজা যদি বাবা আমি আমার খরচে লাগিয়ে নেই, তুমি যদি অনুমোদন দাও আমি লাগাইতে পারি। তখন মা ওইখান থেকে বলতেছে না, কোনো দরজা লাগানো হবে না, সেই বাবাকে উস্কে দিল। দরজা লাগানোর কথা বলার পরে মনে করেন বাবা আমাকে এক পর্যায়ে কথার কাটাকাটির এক পর্যায়ে আমাকে মারতে আসলো। আমি কেন দরজা লাগানোর কথা বললাম। এরপরে যাক, এর মধ্যেই আমি ওই দোকানটা যে বললাম যে বাবা ঠিক মতো বসছে না, দিনের বেলায় সে সময় দেয় না, আমি রাতের বেলা যতটুকু সময় দিই হয় না। এখন দেখা যাচ্ছে আমি যে টাকা স্যালারি পাই, এটা দিয়ে আমি ওই যে লোন করলাম, যে এখন ওই লোনটাই পরিশোধ করব না সংসারে দেব না নিজের জন্য কি করব। তখন মাথার উপরে একটা খুব বোঝা মনে হলো। গল্পের মধ্যে একদম ঢুকে গেছি। তার মানে এই না যে অঙ্গনেকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, সেটা আমি ভুলে গেছি। যে বলেছি যে অঙ্গনের ভালোবাসার মানুষগুলো দেখি যারা একদম নেল পলিশ থেকে চুলের কালারের শেড পর্যন্ত সব খেয়াল করে, সে একটা কথা বললে কিভাবে রাখে তার ভালোবাসার মানুষ। বাট আই এম রিয়েলি সারপ্রাইজ না, আসলে ইটস এক্সপেক্টেড যে তারা ঠিক সেভাবেই অলরেডি সাপোর্ট করতেছে। অলরেডি 350 কাছাকাছি শেয়ার্ড হয়ে গেছে এবং এখনো সময় বাকি আছে প্রায় 22 মিনিট। সো এটা পসিবল আমার তাই মনে হচ্ছে। আর থ্যাংক ইউ যারা শেয়ার করতেছো, কারণ এই ভালোবাসার কথাগুলো বহু মানুষের শোনাটা অনেক বেশি জরুরি, যাতে করে প্রয়োজনীয় শিক্ষা মানুষ নিতে পারে। রাইট, এটাই তো উদ্দেশ্য জারিফ এখানে আসা। এবং যারা কমেন্ট করতেছো, কয়েকটা কমেন্ট অফকোর্স জামিল আছে, হারিয়ে যাওয়া ভালোবাসার ফিরে পাওয়া তাকে নয়। আপনি ভালোবাসা নিয়ে কিছু একটা বলেছেন, বুঝতে পারিনি, আর একটু বলুন। আমি তো ভয় পাচ্ছি যে এটা মানে নাম নাকি, অনেকে আবার এরকম টাইপের নাম ব্যবহার করে, আসল নাম গোপন করে। হারিয়ে যাওয়া ভালোবাসা, শূন্য পাতার ডায়েরি, এই টাইপের আর কি। কাইয়ুম আরেফিন খুব সুন্দর একটা কমেন্ট করেছেন, বলছে অঙ্কন আপু আমি আপনাকে বিয়ে করতে চাই, কিন্তু আপনি তো আমাকে আপু বলে ফেলছেন, বিয়ে করবেন কিভাবে একটু জানান আপনি এই ঘটনাটা কিভাবে। নিরস, কত সুন্দর কথা বলছে। আপনাকে যদি আমি বলি ভাইয়া আমি আপনাকে বিয়ে করতে চাই, আমি খুশি হব। ভাইয়া বলে যখন দুই নোকতা টান দেয় কেউ, there is a probability সাইয়া হয়। শুধু ভাই বললাম আমি সত্যি বেজার হব, বাট ভাইয়া বলে যদি একটা সুরেলা টান মারে, there is a chance। কি কবি সাহেব, যে ভাইয়া কখন না সাইয়া হয়ে যায়। ওকে কবি সাহেব, তারপর তো এরপর আমি যখন প্রেমিকাকে পরে যিনি বউ হলো, তাকে কি কবিতা দিয়েই পটানো হয়েছিল? চেহারাটা কত সুন্দর, হাসলে কি সুন্দর দেখায়, ইনোসেন্ট দেখায়, আজ দেখাতে পারছে না। এনিওয়ে, কি কবিতাটা ছিল? 2 লাইন শুনে নি এই ফাঁকে, যেটা সবচেয়ে বেশি পছন্দ করেছিল, প্রেমে একদম মাখামাখা অবস্থা হয়েছিল যে কবিতা শুনে। ফার্স্ট টাইম শোনাবো না লাস্টের লাইনটা শোনাবো? মেলা বড় নাকি?
4টা ভাগে বিভক্ত, এক একটা ভাগে কয়টা করে লাইন? 4 লাইন করে। হোক, পুরোটা। ফার্স্টের 4টার আচ্ছা হোক, পুরোটাই হোক। যদি কখনো দেখা হয় আহা, তোমার মিউজিক সাথে। দে, মিউজিক দে। এটাতেই পাগলায় গেছিল, হ্যাঁ? মানে আমাদের যিনি মানে তখন আপনার প্রেমিকা, এখন তো বউ, পাগলায় গেছিল। আরে সর্বনাশ। এই তোমরা চাইলে কোট করে নিতে পারো, দাও একটা মিউজিক দিয়ে দাও। হ্যাঁ, যদি কখনো দেখা হয় তোমার সাথে কোনো এক সকালবেলা, স্নিগ্ধ সকালে, আমি হাতে করে একগুচ্ছ শিউলি ফুল এনে, আমি হাতে করে একগুচ্ছ, একটু বেশি আবেগ দেওয়ার কারণে শব্দ প্যাচ খাচ্ছে। হ্যাঁ। আবেগটা একটু কন্ট্রোল করেন। যদি তোমার সাথে দেখা হয় কোনো এক জ্যোৎস্না রাতে, আমি হাতে করে এক মুঠো জ্যোৎস্না এনে তোমায় বলবো, এই নাও তোমার জন্য। তুমি জ্যোৎস্নাটা হাতে নিয়ে আমায় জড়িয়ে ধরে বলবে, ভালোবাসি 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 তোমায়, এই জ্যোৎস্নার আলোর চাইতেও বেশি। যদি কখনো দেখা হয় তোমার সাথে কোনো এক গোধূলির লগ্নে, কোনো এক সন্ধ্যায়, আমি হাতে করে একগুচ্ছ রজনীগন্ধা এনে বলবো, এই নাও তোমার জন্য। তুমি রজনীগন্ধাগুলো হাতে নিয়ে আমায় জড়িয়ে ধরে বলবে, আমি ভালোবাসি 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 তোমায়, এই রজনীগন্ধা ফুলের চাইতেও বেশি। যদি কখনো দেখা হয় তোমার সাথে রংধনুর 7টি রঙে ঢাকা ওই পরন্ত বিকেলে, আমি হাতে করে শান্তির প্রতীক পায়রা এনে বলবো, এই নাও তোমার জন্য। তুমি পায়রাগুলো আকাশে উড়িয়ে দিয়ে বলবে, উড়ে যাক পায়রাগুলো, আমাদের ভালোবাসার খবর পৌঁছে দিক সারা বিশ্বকে। বাহ। দিয়ে কোথায় দেখা হয়েছিল ফাইনালি? তার থেকেও বড় কথা, তখন কি নিয়ে গিয়েছিল? পায়রা? এটা জানার ইচ্ছা। প্রথম জিনিসটা কি দিয়েছিল? পায়রা নাকি রজনীগন্ধা নাকি জ্যোৎস্না নাকি গোধূলি থেকে শিউলি ফুলও ছিল। শিউলি ফুল, সব মনে রাখছি, কত মনোযোগ দিয়ে শুনছি আমরা। তো এটা শুনে কি বলছিল? সে নিজেও লেখালেখি করে, বাট আমার চেয়ে একটু কম। দিয়ে কি বললো? যে তোমারটা 10-এ 10, আমারটা আবেগ। আবেগ তো আবেগ, ভালোবাসা তো ভালোবাসাই। কি বলছিল রিটার্ন? কবিতা শুনিয়ে দিয়েছিল একটা? না, তখন সে কোনো মন্তব্য করেনি, বাট আস্তে আস্তে ভালোবাসাটা আস্তে। লাস্টের 4 লাইন কি ছিল জানো? লাস্টের 4 লাইনটা ছিল যে, যদি কখনো দেখা হয় তোমার সাথে, আবেগ দিয়ে, ওই আবেগ দিয়ে, যে আবেগ দিয়ে বলছিলেন, যদি কখনো মানে দেখা হয়, গলাটা একটু খাদে নামিয়ে নিতে হবে। যদি কখনো দেখা হয় তোমার সাথে পরন্ত বিকেলে রংধনুর 7টি রঙে ঢাকা, আমি কেমন একটা ঝিনঝিনে ভাব আসছে না? আমি তো হাতে ছেলে, করে তোর বুঝতে পারবি। শান্তির প্রতীক পায়রা এনে তোমায় দিয়ে বলবো, এই নাও তোমার। কিন্তু এটা যদি নর্মাল কণ্ঠে বলতো তাহলে হয়তো। যদি কখনো একটু নর্মাল ভাবে বলেন তো, গলাতে খাদে, গলায় না নামায়, মানে সমতলে হাঁটতেছেন এভাবে, যদি কখনো হচ্ছে, ফিল আসছে না? এটাই আপনার মেন স্পেশালিটি। এনিওয়ে, চলে যায় গল্পে। তখন আপনি বলছিলেন যে আপনার ওই যে বাড়ির দরজা যখন করার কথা বললেন, তখন আপনার মা বললো যে কোনো কিছু হবে না, এবং আপনার বাবা উস্কে দিল। বাবা আপনাকে মারতে উদ্যত হলো যে তুই কিভাবে ভাবলি যে নতুন করে ঘরের মধ্যে দিয়ে দরজা দিবি। সো তারপর তো এরপরে আমি যখন আস্তে আস্তে, মানে ওই কবি সাহেব ভালো লেখেন আপনি, আর ভালো আবৃত্তি করেন। ওকে, তারপর আমি যখন মানে দুইটা সামলাইতে পারলাম না, এক হচ্ছে দোকানের ওই ঋণ, আর এক হচ্ছে পরিবারের যে আর্থিক সচ্ছলতা, দুইটা একত্রে আমি যখন সামলাতে পারলাম না, তখন আমি হঠাৎ করে মাঝপথে দোকানটা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পরে আমার পরিস্থিতি এমন হয় যে, আমি যে টাকা স্যালারিটা তখন পাইতাম, ওই টাকাটা দিয়ে আমি তখন ওই যে ঋণটা নিলাম দোকানের, ওই ঋণটাই আমার পরিশোধ করতে হচ্ছে। মানে ঘরে মাসিক কোনো খরচ দিতে পারতেছি না, বাট মাসের মধ্যে যখন যেভাবে পারি মাকে সহযোগিতা করতেছি। তো এভাবে চলতে লাগলো প্রায় 6-7 মাস, 8 মাস চলে গেল। চলে যাওয়ার পরে মা হঠাৎ করে একদিন আমার বড় বোন জামাই আর আমার এক খালুকে নিয়ে আসলো সকালবেলায়, তখন ঘুমে নিয়ে আসার পরে ওনাদেরকে, আমাকে ঘুম থেকে জাগিয়ে বললো যে খালু আসছে, তো বোন জামাই আসছে, কি বলে শোন। ও আমি হঠাৎ
অবাক যে কোনো কথা নাই বার্তা নাই নিয়ে আসলো এই অবস্থায়। যাক ওকে শুনি। তখন বললো যে আমি ঘরে খরচ দেই না, মাসিক কোনো খরচ দেই না, এই সেই নানান রকম কথা বললো। তখন আমি বললাম যে খালু, আমার যে পরিস্থিতি, আমি পুরো পরিস্থিতি তাদের কাছে উঠে ধরলাম যে এই প্রবলেম শোনার পরে আমার খালু আর বড় বোন জামাই বুঝলো যে আসলে আমার অবস্থা খুবই খারাপ। তখন ওনারা বললো যে ঠিক আছে, ওর যেহেতু কিস্তিটার মেয়াদ আছে আর 2 মাস, এত মাস যখন কষ্ট করছেন, ও তো একেবারেই আপনাদের নিরাশ করেনি, যখন যা পারছে দিছে, তো 2টা মাসও ও দেখ, ওর মতো করে ও দেখ, 2টা মাস আপা একটু কষ্ট করেন, চলেন, কি করবেন, ছেলে তো আর ফালাইয়া দিতে পারবেন না, চলেন। এখন উনি ওনাদের কথা মতো বিচারটা মানার পরে খালু বোন জামাই যখন চলে গেল, তখন উনি চলে যাওয়ার পরে বলতেছে আমি এটা মানি না, এটা হইব না, এই সেই নানান কাহিনী। তখন আমি আবার রিটার্ন ব্যাক করে খালুর কাছে গেলাম, খালু এই ঘটনা আপনি বলে দিলেন মাকে, বিষয়টা মা মানলো, এখন সে বলতেছে মানে না। আবার বোন জামাইকে ফোন দিলাম, সে অফিস চলে আসে। তখন বললো ঠিক আছে, আমি সন্ধ্যায় আসতেছি, দেখি কি করা যায়। তো সন্ধ্যায় আবার খালু আর বোন জামাই গেল, যাওয়ার পর বলতেছে যে আপা সকালবেলায় আপনি আমাদের ডাইকা আনলেন, আমরা একটা সমাধান দিয়ে গেলাম, আপনি নাকি বিষয়টা মানলেন না, এই সেই। তখন বললো কে বলছে মানি না, আমি মানি, এই সেই, আবার তাদের সাথে সমান। আবার যখন তারা চলে গেল, আবার বলে আমি মানি না। কভি হ্যাঁ কভি না। ঠিক আছে, তো যাক, তো উনি ওই রাত্রে ওই সন্ধ্যার পর্বে আমার ওই খালাম্মা ওই খালুর বাসায় গিয়ে যে বসলো, 7 দিন সেই বাসায় আসে না, বাসার পাতিলে একটা রান্না হয় নাই 7 দিন। আমি আর আমার ওয়াইফ এই 7 দিন কি খাইছি একটা দিন খোঁজ নেয় নেই। আমি আমার খালুকে বললাম, খালু বিচার তো করে দিলেন, আসামি তো আপনার বাসায়, আর বাদী সে, আমি বাদী হয়ে সে রায় পাওয়ার পর রায় না মাই না আপনার বাসায় গিয়ে বৈশা রয়েছে, কারণ আপনার বিচার আপনার কাছে আমি দিলাম, আপনি করেন। তখন বললো বাবা রে, আমি কি করবো, আমার হয় বড় বোন জ্যাঠ হোস, পারবো আমার বাসা থেকে করে দিতে? তখন আমি বললাম তো আপনি ফয়সালা দেন, কি করব? তখন আমি বললাম ঠিক আছে। খালু বলো তো এক কাজ করো, তুমি বাবা কি করবা, এখন উনি যেহেতু চাচ্ছে না তোমার সাথে থাকতে বা খাইতে, একটু কষ্ট কর বাবা, জানি কষ্ট করতে হবে, আর সবাইকে একসাথে সবসময় থাকে না, ঠিক আছে, আমরা একসাথে বাবার সাথে ছিলাম, এখন নাই, বুঝাইলাম নানানভাবে। তো আমার ওয়াইফকে বললাম কি করবা, তো ঠিক আছে আমি আলাদাই সংসার করি, আলাদা সংসার করতেছি, রান্না বাড়া সব। যেদিন থেকে আলাদা সংসার বাজার সদাই করলাম, আনলাম, তারপরের দিনই মা এসে বাসায় হাজির। তার মানে আপনাকে আলাদা করাটাই তার তাহলে উদ্দেশ্য ছিল, বড় ভাই যেভাবে আলাদা হয়েছিল এরকম। যতদিন কন্ট্রিবিউট করতে পেরেছিলেন ঠিক ছিল, বাট কন্ট্রিবিউট না করতে পারার কারণে আলাদা হয়ে যেতে হলো। এরপরে আমরা এই স্টোরিগুলো কিন্তু মোটামুটি বুঝছি। এখন আপনি ফিনিশিং এর দিকে যান, যে আপনি আসলে কোন জায়গা থেকে আপনার ভেতর এত পড়তেছে, কি কারণে আপনার মা দিবসে মায়ের গল্প বলতে আসার কারণ। অলরেডি তো যা বলার বলেছেন, এরকম ডিটেল অনেক কিছু বলা যায়, সব বলাটা তো জরুরিও না। এখন আসলে বলেন যে কি কারণে আপনার। কারণটা হচ্ছে যে আমার দেখা যে মা কখনো এতটা পাষাণ হয় সেটা আমি কখনো দেখি নাই। এরকম যে কটা উদাহরণ দিলেন, এই ধরনের অনেক উদাহরণ এখন রিসেন্টলি যেগুলা উনি ঘটতেছে, আমি যদি আপনি সময় দেন, আমি অল্প সময়ের মধ্যে রিসেন্টলি আমি একটা ঘটনা এটা হলে আমি 100% যে আপনার গা শিউরে উঠবে। আপনি রিসেন্ট একটা থেকে 2টা ঘটনা বলেন। ওকে, সেটা হলো করোনা যখন হলো তার আগে উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এখন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, ওনার হার্টে প্রবলেম, তো নানান ডাক্তার দেখাচ্ছি, কোনো সমাধান হচ্ছে না। তো আমি আমার ওয়াইফ, বড় ভাইয়ের বউ আর আমার ছোট আমার মেয়ে, এই 5জন ব্যক্তি 2 বছর ওনার সাথে সম্পূর্ণ হাসপাতালে কাটাইছি। আজ এই হাসপাতালে, তো কাল ওই হাসপাতালে, পরশু ওই হাসপাতালে, 2 বছর হাসপাতালে কাটাইছি। উনি অসুস্থতার পইরা এরকম শুকিয়ে গেছে। লাস্ট যখন বাড়িধারা জেনারেল হাসপাতালে আমি নিয়ে আসি, তখন ওনার সাথে কেউ নাই, একা আমি। করোনার সময়? হ্যাঁ, একা আমি, কেউ নাই। করোনার আগে। ও আচ্ছা, করোনার আগে একা আমি দুপুরে হাসপাতালে ভর্তি করলাম, হাসপাতালে ভর্তি করছে আমার ছোট বোন হাজবেন্ড, ভর্তি করাই দিয়ে উনি চলে গেছে, ওনার আর খবর নেই।
তো মার সাথে আমি একা এই হাসপাতালের বেডে আমি ওনাকে শোয়াচ্ছি, আমি শোয়া থেকে উঠাচ্ছি, আমি ওয়াশরুমে নিয়ে যাচ্ছি, ওয়াশরুম থেকে আনতেছি, আমি লোকমা ধরে খাইয়ে দিচ্ছি। দিন থেকে শুরু করে পরের দিন রাত্র পর্যন্ত সারা রাত্র আমি ওর ঘুমো। এরপরে ডাক্তার ওইখান থেকে চেঞ্জ করে নিয়ে গেলাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ওইখান থেকে নিয়ে আসলাম সরোয়ার্দিতে যখন ডাক্তার অধ্যাপক উত্তম কুমার স্যার যখন আমাকে ওনার রিপোর্ট দেখলো, রিপোর্ট দেখে আমাকে বলল যে এই রুগীর ইয়েকে মানে গার্জিয়ানকে, আমি বললাম স্যার বললো আমি কিছু কথা বলবো, যদি আপনি সম্ভব হয় যদি বুকে ধারণ করতে পারেন তাহলে আমি চিকিৎসা করবো, তাহলে না। আমি বললাম স্যার বলেন। তখন উনি বললো যে এই রুগী তো বাঁচার মতো অবস্থা নেই, যে অবস্থা উনি বাঁচবে না, এখন হায়াত দেওয়ার মালিক আল্লাহ। তো আমি ওষুধ লিখে দেবো, ওনার কোনো চিকিৎসা নাই, চিকিৎসা হবে না, আমি ওষুধ লিখে দেবো, ওষুধ খাওয়ার পরে যেই কদিন বাঁচবে হায়াত দেবে আল্লাহ। উনি ওষুধ লিখে দিল, বাসায় আসলো, সুস্থ হলো। সুস্থ হওয়ার পরে উনি পোল্টে আমার কিছুই হয় নাই। হ্যাঁ, কিছুই হয় নাই। কার জন্য করলাম এই পরিশ্রম? ও তার মানে অসুখ কি ভালো হয়ে গেল? হ্যাঁ, ডাক্তার না বললো যে এটা কোনো ট্রিটমেন্ট নাই, যে কদিন বাঁচে? ওষুধ খাইয়া নিজেকে একটু ভালো মনে করতেছে। এখন কি সুস্থ পরিপূর্ণ? তাহলে এখন সুস্থ। এরপরে এই জানুয়ারি মাসের কথা বলতেছি, বলেন। এই জানুয়ারি মাসের কথা। তো লকডাউনে উনি আবার ওই ডাক্তার বলছে এক বেলা ওষুধ মিস করা যাবে না, একদিন তো দূরের কথা। তো লকডাউনে উনি মাঝখানে এক বেলা ওষুধ মিস করছে, করাতে আবার অসুস্থ হয়ে পড়ছে। ওই মুহূর্তে ডাক্তার পাই কি কোনো হাসপাতালের ডাক্তার নেই। তো মিরপুর হাসপাতালের অধ্যাপক ডাক্তার শামসুজ্জামান স্যার, ওনার একটা খোঁজ পাইলাম আমার বাড়ির পাশে, ওনাকে নিয়ে গেলাম। উনি রিপোর্ট দেখে বললো আপনি করছেন কি কাজটা, যেখানে উত্তম সাহেব লেখা দিছে এক বেলা ওষুধ মিস করা যাবে, সেখানে আপনি এক বেলা ওষুধ মিস করে ফেলাইছেন। পরে উনি আবার নতুন করে ওষুধ দিছে, ওনার ওষুধ খাইতেছে হঠাৎ করে আবার এই জানুয়ারি মাসে এই পরিমাণ অসুস্থ হয়েছে যে অ্যান্টিবায়োটিক খাইতে ওনার শরীরের রক্ত একেবারে শুকিয়ে গেছে। তো বিগত এক সপ্তাহ অসুস্থ হওয়ার সময় বিগত এক সপ্তাহ উনি বিছানাতেই উনি প্রস্রাব পায়খানা যা আছে উনি সবই করলো, ডেইলি সব, ঠিক আছে, উনি সবই করলো। এক সপ্তাহ পরে যখন বাবা মাকে হাসপাতাল নিয়ে যায়, মিরপুর হাসপাতালে ভর্তি করে, তখন আমি মার সাথে দেখছেন, দেখভাল তো আপনি করেই যাচ্ছেন। না, আমি তখন ওই মুহূর্তে মা ওই আরো অনেক কাহিনী আছে যেটা হয়তো বলি নাই, তো ওই বিষয়গুলো নিয়ে আমি মার সাথে রাগ করে আমি আর হ্যাঁ কিছুক্ষণ একটু অফ ছিলাম এই কারণে যে আমরা আসলে যখনই যে ধরনের ফিডব্যাক পাই সেটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। আমাদের টেকনিক্যাল টিম সাথে সাথে এটা নিয়ে ওয়ার্ক করছিল যে কোথায় সাউন্ডে প্রবলেম হচ্ছে এফএম এর থ্রু দিয়ে শুনতে, বা কোথায় ফেসবুকে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমরা মোটামুটি একটা সলিউশন পাইনি, বাট ডায়াগনোসিস ডান যে আসলে কিছু কিছু জায়গাতে বিচ্ছিন্নভাবে প্রবলেম হতে পারে ফ্রিকোয়েন্সি মডিউলে, কিন্তু আমাদের অ্যাপসের থ্রু দিয়ে তো শুনতে পারবোই, ফেসবুকে লাইভে তো আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা এটার জন্য একটু অল্প করে দুঃখ প্রকাশ করে নিচ্ছি, বাট আমরা ইনস্ট্যান্ট কাজ করতে পছন্দ করি এবং সলিউশন হওয়ার পথে। সো ফেসবুকে তো কোনো প্রবলেম নেই, সো শেয়ার চলতে থাকুক, কমেন্ট চলতে থাকুক, এবং ভয়েস এবং ভিজুয়াল দুইটাই ক্লিয়ার, এবং কমেন্ট করতে থাকুক। এবং শেয়ারের কি অবস্থা দেখি, যেমনটা কথা দিয়েছিল গুরু। শেয়ার দেখতে আমি আপনাকে বলতে যাচ্ছি, যারা প্রবলেম ফেস করছেন ফ্রিকোয়েন্সি মডিউলে শুনতে, মানে রেডিওতে কানেক্ট করে শুধুমাত্র কানে শুনতে যারা প্রবলেম হচ্ছে যেখানে, একটু কষ্ট করে আপনারা আমাদের ফেসবুক কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন যে কোন কোন এরিয়াতে আপনাদের শুনতে প্রবলেম হচ্ছে। যদি ঢাকার কারো শুনতে প্রবলেম হয়, আপনি জাস্ট আপনার লোকেশনটা লিখবেন যে ঢাকা। সাপোজ আপনার বরিশালে শুনতে বা চিটাগং এ শুনতে প্রবলেম হচ্ছে, ওখানে আপনি জাস্ট ওটা লিখে দিবেন যে চিটাগং বা অন্য কোথাও। অনুষ্ঠান শেষ করো, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি তো বুঝছি, আর অলরেডি আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। জরিফ, আমরা শুনছিলাম যে আমি বললাম যে রিসেন্ট ডেইজ এর কিছু কথা শুনতে, আপনি তো বললেনই রিসেন্ট ডেইজ আপনি এরকম ভাবে অ্যাক্টিভিটি করেন, কিন্তু যখনই তিনি সুস্থ হন তখন সবকিছু ঝেড়ে ফেলেন যে না আমার কিছু হয়নি, এমন কিছু আমার জন্য কেউ কিছু করেনি। জানুয়ারি মাসের যেই ঘটনাটা, তো উনি অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি নিজে একজন ডোনার, আমি ব্লাড দিই। তো এখন
ওনার না, রক্ত এগুলো তো করতেছেন আপনারা, হ্যাঁ, বাচ্চা হিসেবে তো করবেন, এরই স্বাভাবিক। ওনার- দিয়ে ওনার অভিযোগের জায়গাটা কি ওনার ব্যাপারে আপনার যিনি সব ভুলে যান শেষ হয় যখন? ওনার 5 দিনে 4 ব্যাগ রক্ত দেওয়া এগুলো হয়েছে। করলেন, এটা নরমাল এরপর ওনাকে বাসায় নিয়ে সন্তানের আসলাম, জন্য করবে, স্বাভাবিক। বাসায় নিয়ে আসলাম। আসার পরে উনি আমাদের তো অলরেডি যে বাড়িটা ছিল, বাড়িটা উনি বাবাকে ব্ল্যাকমেল করে বিক্রি করে দিছে। মা বিক্রি করে দিয়ে এই টাকাটা উনি কিছু টাকা আপনার এখন বর্তমানে সুদে ব্যবহার করতেছে, কিছু টাকা সুদে ব্যবহার করতেছে, কিছু টাকা হাতে ধরে নষ্ট করছে, কিছু টাকা জায়গা জমি কিনে মনে এখন ফালায় রাখছে, মানে রেজিস্ট্রি করে না, যা বাইনা দিয়ে ফেলে রাখছে। এভাবে সে টাকাগুলো নষ্ট করতেছে। তো এখন এই আমাদের যে এটা হলো, তো ওই অসুস্থ হতে মানে সুস্থ হয়ে উঠে আসার পরে আমি যখন একদিন এই বিষয় নিয়ে কথা বলতেছিলাম, সে আমাকে হুমকি দিল যে সম্পত্তি নিয়ে যদি বেশি কথা বলিস তাহলে কিন্তু উকিল ধরে মামলা করে একবারে জেলে ঢুকিয়ে রাখবো। ঠিক আছে, তো আমি দেখছো তো আমার কোনো অসুখ হয় না, আমি সুস্থ হয়ে গেছি। ঠিক আছে, উনি কেমন নাস্তিকতার ওনার ভিতরে চলে আসলো। তার মানে এটাই আপনার সে গা শিউরে ওঠা হ্যাঁ। স্টোরি। যদি আমার গা শিউরায়নি কিন্তু জরি, না, কারণ যেতে হোক, আমি তো- একটু অন্য আলাপে যাই। মোটামুটি আমরা আপনার অভিযোগ অনুযোগ এগুলো শুনেছি, আপনার মাকে নিয়ে যে ধরনের অবজারভেশন সেগুলো শুনেছি। আমি কয়েকটা প্রশ্ন করে কিছু জিনিস জানার চেষ্টা করি। অনুষ্ঠান কিন্তু শেষ করে ফেলেছি আপনার সাথে আমি অনেক দিন আমার লিসেনারদের সাথে কথা বলার, ভিউয়ার্সদের সাথে কথা বলার সুযোগ আমার হয় না। আপনাকে সাথে রেখে, কবি জারিফকে সাথে রেখে দুঃখ ভাবটা বন্ধ করেন। এখন আপনাদের হাসলে অনেক ভালো দেখায়, আপনার চেহারা দেখাতে পারলে আমার ভালো হইতো। কারণ যে লেভেলের আপনি আবেগ ড্র করেন, আর ওই সময় যে আপনার চেহারার যে ভঙ্গিমাটা হয়, দেখবার মতো। টিকটকে যদি এরকম কিছু মারেন না, বা 3 সেকেন্ডের রিল মারেন না, এটা আপনাকে আছে নাকি টিকটক বা রিল? আমার মনে হয় আছে। আপনি কিন্তু সেই লেভেলের খাবেন, মানে খাবে মানে জনগণ খাবে আর কি। কারণ ওই আবেগ যখন যে খাদে গলা নামায় নেন, কি যেন গোধূলি, ওটা লাস্টে 2 লাইনটা আরেকবার যদি কখনো দেখা হয়, নরমাল ভাবে, যদি কখনো দেখা হয় তোমার সাথে, রংধনুর 7টি রঙে, আচ্ছা, এবার গলা খাদে নামিয়ে, যদি কখনো দেখা হয় তোমার সাথে। আর ওর সাথে চেহারার যে এক্সপ্রেশন, চোখে মুখের মধ্যে একটা একবারে expression। যাতা অবস্থা। হ্যাঁ, যদি গলা খাদিয়ে, যদি কখনো দেখা হয় তোমার সাথে, রংধনুর 7টি রঙে ঢাকা করে, এই যে আবার দীর্ঘ নিঃশ্বাস দিয়ে মারতেছে, এটা মানে যাচ্ছে তো। এই আপনি টিকটকে কখনো দেননি, কখনো রিল দেননি, দিলে বুঝতেন যে আমি একটা লাইন বাড়িয়ে বলতেছি না। এনিওয়ে, আমি কয়েকটা জিনিস আপনার মায়ের ব্যাপারে জেনে নিই। আপনি আপনার বয়স এখন কত আনুমানিক? 34। আপনি জ্ঞান হওয়ার পর থেকে দেখেছেন, এবং আপনার মুখেই শোনা, যে আপনার মা এত অদ্ভুতভাবে 2 পরিবারের সন্তান এবং পরিবারকে আগলে রেখেছে, যেটা সত্যি প্রশংসার দাবি রাখি। বলেছেন আপনাকে একটু বেশি শাসন করতো ঠিকই, কিন্তু আপনি বলছিলেন যে আপনার মা জ্ঞান হওয়ার পর থেকে দেখেছেন যে আপনার মা যেভাবে গোটা পরিবারকে আগলে রাখে, এটা সাধারণত এটা দেখা যায় না। আরেকটা জিনিস খুবই অস্বাভাবিক, আমাদের সমাজে তো প্রায়শই দেখা যায় না। আপনার মাকে তো দ্বিতীয় বিবাহ করেই আপনার বাবা নিয়ে আসে। প্রথম স্ত্রী, আপনার বাবার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর, আপনার বাবার প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে আপনার মাকে বিয়ে করে নিয়ে আসেন আপনার বাবা, তাই তো? তো প্রথম স্ত্রী ঘরে যে 4 সন্তান, তাহলে আপনার মায়ের জন্য তারা হচ্ছে সৎ সন্তান, রাইট? সৎ ছেলে বা সৎ মেয়ে। কিন্তু এমন ভাবে তাদেরকে লালন করে, কারো বুঝার উপায় নাই যে তারা তাদের সৎ ছেলে বা আপনার মায়ের সৎ মেয়ে তারা। বরং আপনি এটাও বলেছেন যে আমাকে অত্যাচার করলেও আমার চাইতে অনেক বেশি ভালোবাসা তাদেরকে দেয়, অনেক বেশি আগলে রাখে তাদেরকে, অনেক বেশি আদর করে তাদেরকে, এখনো করতেছে এবং সব সময় করে। যে সমাজে আমরা বসবাস করি, সেই সমাজে দেখি যে সৎ মায়ের যে কি ডাইনিরূপ চেহারা এবং মানসিকতা, যেটা আমরা শুনেছি, আপনার মা হচ্ছে তার অপোজিট। সে মা আরো বেশি কলিজা দিয়ে আগলে রাখে তার সৎ সন্তানদেরকে। এটা করার জন্য অনেক বড় কলিজা এবং অনেক বড় মন মানসিকতার মানুষ হওয়া লাগে। এটা আপনি অ্যাটলিস্ট অস্বীকার তো করবেন না, করবেন না। এবং আপনার মা যেভাবে সন্তান ছোটবেলা থেকে আপনাকে আগলে রেখেছিল, সেটাকে তো অস্বীকার করার সুযোগ আপনার নাই, রাইট? ওকে। তারপরে আপনি দেখতেন যে গত 34 বছর ধরে আপনার মা বেঁধে রাখতেছে গোটা পরিবারটাকে। আপনার বাপ যে একটু ঠোঙা খাকা টাইপ, আই এম সরি ফর মাই ওয়ার্ড, উনি বাবা, ঠোঙা খাকা, কত সুন্দর কথা বলছিস। ঠোঙা খাকা মানে বুঝিস, মানে ভাতও খাবে না, পরোটাও খাবে না, ঠোঙাতে করে কিছু একটু মুড়ি আর গুড় নিয়ে চাপাইতে এক গলা পার করে দেবে। ঠোঙা খাকা মানে ঠোঙা খাকা, হ্যাঁ, ঠোঙা খাওয়ার, ঠোঙার মাধ্যমে গায়ে পার করে দিচ্ছে।
মানে ভাতও লাগে না, রুটিও লাগে না, ঠোঙাতে একটু মুড়ি মুড়কি নিয়ে ধর দিন পার করে দিল, বাহ, তাও কাজ চমৎকার। করবো না, তাও পরিশ্রম করবো না। হ্যাঁ, এই টাইপের আর কি, বেলে আর কি। তো বাবা সম্পর্কে আর ডিটেল শোনার দরকার নাই, আমরা মোটামুটি বাবা মা ভাই বোন বুঝে গেছি। তো বাবা একটু এই টাইপের উদাসীন টাইপ, এই যে কাজ উনি দিয়েছেন, একটা সময় বাংলাদেশের 10 জন সিনিয়র সাংবাদিকের মধ্যে একজন ছিল, এটা তো আমরা শুনেছি, কিন্তু তখন সেটা যে ওনার ভিতরে এখন প্রকাশ পায় না। পায় না, এবং পরিস্থিতির কারণে অনেক সময় অনেক স্টেপ নিতে হয়। আপনি যখন সুদের লোনে কিস্তির টাকা নিয়ে আসলেন, তখন তো উচিত ছিল ছেলেকে হেল্পটা, ওই সাপোর্টটা করা। ইভেন আমাদের আমরা শুনেছি এগুলো। যাই হোক, তা আমরা এক সংখ্যাকে এই কথাটাই বলে দিলাম যে একটু ঔদাসীন্য, কাজের ব্যাপারে যে অ্যাক্টিভনেস থাকা উচিত সেটা নাই। যদি বাপ এই টাইপের হয়, তাহলে মায়ের কি আর উপায় আছে ওই মানুষটার প্রতি ভরসা করার, ওই মানুষটার পায়ে পা রেখে চলার, ওই মানুষটা যা বলবে তা শোনার, ওই মানুষের কথায় উঠা এবং বসার? তাহলে কি সংসার কিছু থাকবে নাকি সব ভেসে যাবে? সব ভেসে যাবে। তার মানে আপনার মা সঙ্গত কারণে আপনার আপনার বাবাকে 5 পয়সার পুষে না, এটা তো ঠিকই আছে নাকি অন্যায় আছে? ঠিক, এটা 100তে 100 ঠিক। যদি আপনার বাবার কথা চলতো, উঠতো বসতো, তাহলে আপনাদের পরিবার অনেক আগেই ভেসে যেত, আপনি নিজেও ভেসে যেতেন। ঠিক না বে ঠিক? এত সুন্দর সুশ্রী ভাবে এরকম পোশাক আশাক পরে যে এখনো টিকে আছেন মার্কেটে, এটা তো তাদেরই ফসল, রাইট? স্পেশালি ওই ভদ্রমহিলা ফসল যে আপনার মা। কারণ আপনার বাবা তো একটু যে বললাম একটু ঠোঁয়া কাকা টাইপ, ঔদাসীন্য টাইপ, যে মানুষটা দায়িত্ববোধ কি জিনিস খুব বেশি বুঝে না, দায়িত্ব এড়িয়ে চলে, একটু গায়ে বাতাস লাগিয়ে ঘুরতেই পছন্দ করে। আপনার কথা অনুযায়ী, এগুলো আমার কথা না, আপনি তো স্বীকার করছেন। তাই সেই মানুষটার পাত্তা যদি বেশি দেয়, তার কথায় যদি চলে, তার কথায় উঠে বসে, তাহলে আপনাদের সংসার থাকতো না, ভেসে যেত। বেশি যেত। তাহলে আপনার মা যে আপনার বাপকে 2 পয়সার দাম দেয় না, সেটাও একটা যৌক্তিক কারণ আছে, সেটা আপনিও মেনে নিচ্ছেন। 34 বছর ধরে দেখে আসতেছেন, ছোটবেলার কথা তো বললেনই, যে আপনার মা যেভাবে তার সৎ সন্তানদেরকে মানুষ করেছে, এত যত্ন কোনোদিন কোনো মা তার সৎ সন্তানকে করে বলে আপনার জানা নাই, ইভেন এখন পর্যন্ত করে যাচ্ছে। এট দ্য সেম টাইম আপনার ভাইকে যে আলাদা করেছিল, ভিন্ন করেছিল, তার পিছনে যৌক্তিক কারণ ছিল। তাকে 6-7 জন অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে, যে কারণে যেহেতু তার লায়ক সন্তান হয়েছে, তার উচিত ছিল ইনকাম বাড়ানো, যাতে করে সংসারে কন্ট্রিবিউট করতে পারে, যেহেতু সে বাড়ির বড় ছেলে। তা না করে সে মিনিমাম ইনকাম করতেছে, সে তার নিজের পেছনে খরচ করতেছে, সংসারে কন্ট্রিবিউট করতে পারছে না। তাহলে সেই সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য আলাদা করা ছাড়া, এবং সে আবার বিয়ে শাদী করে সংসারী হয়েছে, তাকে আলাদা করা ছাড়া তার মায়ের আর কি কোনো বিকল্প ছিল? হ্যাঁ, তাই মা ওখানে সময় উপযোগী বাস্তবধর্মী সিদ্ধান্ত নিয়েছে যে তোমার রাস্তা তুমি দেখে নাও। কারণ তোমাকে পালতে গেলে, তোমার বউকে যদি পালতে চাই, তাহলে আমার বাকি ছোট ছোট বাচ্চা কাচ্চাগুলো, যেটা হচ্ছে অন্য ঘরের সৎ সন্তান হোক আর যাই হোক, তাদের মুখে আমি হার তুলে দিতে পারবো না। কারণ উপর থেকে তো টপাস টপাস করে খাবার পড়তেছে না, খাবার তো এক লোকমা, সেটা আমি বরং আমার অভুক্ত ছেলে মেয়ে, বাচ্চা যারা তুলনামূলক বয়সে কম, তাদের মুখে তুলে দিই, আর তুমি তোমার রাস্তা দেখো। এই তো ওকে। বাকি যে সন্তান, তার বড় মেয়েরা, বাকিরা, তাদেরকে তো সেই সঠিকভাবেই তাদের সাথে চলতেছে এবং তাদেরকে নিয়ে ঘর করতেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই যদি সিচুয়েশন হয়, এই মাকে আমি কতটুকু দোষ দেবো, তুই কতটুকু দোষ দিবি? এই যে যতক্ষণ বর্ণনা শুনলি, এখন বর্ণনা কারটা শুনবো, আপনারটা নাকি আমারটা সিস্টারটা? বললাম, প্রত্যেকটা তো হ্যাঁ বলেছে, তো বাকিটা পরে। আমি তো কারণ- এখানে তো আপনার মা নাই, রাইট? আপনার মায়ের হয়েও তো কাউকে কথা বলতে হবে, নাহলে তো অন্যায় হয়ে যাবে। জাস্টিফিকেশনের দায়িত্ব আমি দিয়েছি আমাদের জাজকে, বাট দুই পক্ষের তো কথা বলতে হবে। আপনি খালু ধরেন, আমি দুলাভাই কে যেন ছিল, বিচার যখন হয়েছিল, তো আপনি তো আপনার পক্ষে বলেছেন, আপনার মায়ের পক্ষে তো কাউকে বলতে হবে। বাট আমি যে কথাগুলো বলেছি আপনার মায়ের হয়ে, সেই কথা একটাতে কিন্তু আপনি না বলতে পারেননি, সবগুলো তো আমার সাথে হ্যাঁ ধরেছেন, রাইট? এই মানুষটাকে আপনি কিভাবে তুই খারাপ বলে পোট্রে করবেন? যখন আমাদের গেস্টের কাছ থেকে শুনলাম, তখন মনে হলো এর মতো মা আসলে হয়ই না, ইম্পসিবল। খারাপ অর্থে। সিন্ড্রেলার মার মতো না, খারাপ অর্থে। এক্স্যাক্টলি খারাপ অর্থে। কিন্তু যখনই আবার আপনি বললেন জিনিসটা, আসল বাস্তব জিনিসগুলো দেখিয়ে, এবং ও তো হ্যাঁ বললো সব, প্রত্যেকটা জিনিসের সম্মতি জানাচ্ছে, তখন মনে হলো আমার মাও যদি এই জায়গায় থাকতো, এই কাজটাই করতো। মা এটাই করেছে, এর ব্যতিক্রম এটা নিয়ে আর কোনো কিছুই আলোচনার হতো না। কিছু নাই। বাট এই ছেলেটি ডিপ্রাইভ হয়েছে বিভিন্ন সময়, যতটুকু সাপোর্ট অন্য ছেলেমেয়েরা পেয়েছে, সেই সাপোর্টটা তুলনামূলকভাবে কম পেয়েছে। তাই তার মনের মধ্যে এক অদৃশ্য অভিমান, কষ্ট এবং জিঘাংসা দানা বেঁধেছে, যেটা আজকে বিস্ফোরিত হচ্ছে এখানে। আরেকটা সবচেয়ে বড় কারণ, মানুষ সব ভুলে যায়, ক্লাস 5 পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে, সেটা সারা জন্মে ভুলে না। এত বেশি ডিপ্রাইভ হয়েছে ভালোবাসার ক্ষেত্রে। ডিপ্রাইভ মা কি অর্থে করেছে সেটা মা জানে আর তার আল্লাহ জানে। মনে করেছে যেভাবে শাসন করলে ছেলে আমার জজ ব্যারিস্টার হবে, সে কারণে করেছে, নাকি সত্যি
তার স্বামীকে বোঝানোর জন্য করেছে যে দেখো তোমার ঘরে যে আমি যখন তোমার ঘরে ঢুকি এই কথা দিয়ে যে তোমার সৎ সন্তানদেরকে সৎ সন্তানের মতো করে পালবো না, আমি পালবো আমার পেটের সন্তানের মতো করে, বরং আমার পেটের সন্তানকেই তার চাইতে কম মূল্যায়ন করব, এই বলে তোমার ঘরে আমি দস্তক দিয়েছি, তোমার দ্বিতীয় বউ হিসাবে তোমার দায়িত্ব নিয়েছি। দেখো আমি আমার কলিজা ঠেরা সন্তানকে কম পাত্তা দিয়ে হলেও, কম ভালোবাসা দিয়ে হলেও, কম মহব্বত করা হলেও সবচেয়ে বেশি ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছি সৎ সন্তানদেরকে, যেটা পৃথিবীতে বিরল। এই জন্যই আপনি গুরু। আনলেগে আমি গুরু, আসলে গুরু। একদম। আমি বলতেছিলাম, ভাবতেছিলাম কেমনে ধরলাম এই কথাটা। আমি আসলে আই এম দ্য বেস্ট, নো ডাউট অন দ্যাট। আই এম দ্য বেস্ট। আমি একদম। বলার সময় ভাবতেছিলাম এত দূর ঢুকলাম কেমনে। এবং আমি তো মানে পুরো জিনিসটা সামনে বসে দেখলাম, বাট কিভাবে কি হয়েছে আমি জানি না, কি যেন একটা করে ফেলছেন আপনি। এবং কথাটা কিন্তু এটাই সত্য। একদম একদম। বিশ্বাস কর, যদি কোনোদিন তোর বাপের সাথে তো ফ্রি, একদিন যদি ভেতরে ঢুকে যাস দেখবি যে তোর মায়ের সাথে এই কথাই হয়েছিল, যে তোমার ঘরে সংসারে আসার কারণে তোর বাপে যে বিয়ে করার সময় তো দোটানায় ভুগতেছে, 4-4টা সন্তান, নতুন বিয়ে করবো, ওদেরকে ঠিকভাবে পালবে তো তখন কি হবে? এটা হয় না। তোর বাপ তো শিক্ষিত মানুষ, অনেক প্রজ্ঞা সম্পন্ন মানুষ, তার ভিতরে তো এই কোশ্চেনটা আরো বেশি ছিল। তখন দেখ যখন সম্পর্ক হয় তখন এই কথাটাই 1000বার হয়েছে। বিশাল বাসর ঘরে বিড়াল মারার গল্প হয় না, বিড়াল কি মারে নাকি নিয়ে এসে কেউ? বিড়াল মারা বলতে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা বাসর ঘরেই করে ফেলে। তো ওর জন্য এটি ইম্পর্টেন্ট ছিল যে আমার আগের পক্ষে সন্তানদেরকে তুমি নিজের মায়ের মমতা দিয়ে মানুষ করবা। আমার ধারণা, আমি বাসর ঘরটা যেন দেখতে পাচ্ছি, আমার তাই মনে হচ্ছে। আমার মনে হয় তোর বাপ এক্স্যাক্টলি ডেলিভারি মারছে প্রথম রাতেই। তোর মা হয়তো কাঁদতে কাঁদতে, বধূবেশিনী, কম বয়স, সে কথা দিচ্ছে, হ্যাঁ প্রিয়তম আমি কথা দিচ্ছি যে আমার নিজের সন্তানকে অতটুকু যত্ন করবো না যতটুকু সন্তান আমি আমার সৎ সন্তানকে করবো, যাতে রই মা যে বেহেশতে আছে সে যেন দেখে আশ্বস্ত হয়। আমার মনে হয় তাই, এবং এক্স্যাক্টলি সেই করেছে। এটা করার জন্য অনেক বড় জিগার লাগে, অনেক বড় কলিজা লাগে। যদি আমার কথাতে কোনো অবজেকশন থাকে তাহলে বল, নাহলে অন্য কোন নতুন তথ্য আর শুনতে চাচ্ছি না, কারণ তুই বলেছিস ভাই 1-1.5 ঘন্টা, আমি বলতেছি কয়েক মিনিট। আমি এখন পর্যন্ত ঈদে আমার মাকে এখন পর্যন্ত যতগুলো কাপড় দিছি, এক একটা কাপড়, তোর ভাই কন্ট্রিবিউশনের কথা তো আমরা ক্লিয়ারলি জানছি, তোর ব্যাপারে কোনো দোষ নাই তো। উনি একটা কাপড় যদি আজও পর্যন্ত আমাকে পয়লা দেখাইতো গুরু, আমি যাচ্ছি ওই কথায় যাচ্ছি, শান্তি পাইতাম। কিন্তু আমার এই কথাগুলো কি ভুল? এই যে না, আমার একটা কথা কি ভুল আছে? এই যে লাস্টের কথাগুলো কি ভুল? তোর বাবা এবং মায়ের যে এরকম কনভারসেশন হতে পারে এটা কি তুই অস্বীকার করিস? না, তোর বাপ কি বলেছে কখনো যেরকম হয়েছে? না বলেনি না। এটা উনি দেখতেছে, কিন্তু উনি বলার না মানে সেই সংসারে পা দেওয়ার সময় তোমার বাবার কাছে কমিটমেন্ট করা যে আমি না, এরকম কিছু এখনো বলেনি সে। তুমি ফ্রি তো তোমার বাবার সাথে গল্প করো, দেখবা যে বলবে যে হ্যাঁ আসলে এরকম আমাদের আলোচনা হতো তখন খুব, যে আমার সন্তানগুলো সৎ সন্তানের মতো করে যেন মানুষ না হয়। কিন্তু ভদ্রমহিলা আসলেই সে কথা রেখেছে, যে সমাজে যে জিনিসটা দেখা যায় না সেটা সে করে দেখিয়েছে। আর তোমার কন্ট্রিবিউশনের কথা আমরা তো শুনেছি। এখানে ঘটনাটা যেটা ঘটেছে, আমার যেটা ধারণা, মায়ের ব্যাপার তো ক্লিয়ার, সে তার জায়গা থেকে, কারণ অঢেল সম্পত্তি না রে ভাই, 1 লোকমা খাবার, মুখ 5টা ক্ষুধার্ত মুখ হা করে আছে, কারে দিবে? তখন তাকে প্রায়োরিটাইজ করার জন্য যে একটু সবল, তাকে একটু দুর্বলের দিকে তো তখন মানুষের ফিলিংস যায়, যেহেতু খাইতেই পারবে না, আমি যদি মুখে তুলে না খাওয়াই দিই, সবল হয়তো সামহাও ম্যানেজ করে নিবে। ওই ছেলেকে বাইর করে দিয়েছে, 300 টাকা রোজে যে কাম করতো, কি না খেয়ে মরে গেছে, বউ বাচ্চা নিয়ে সংসার করে দিব্যি ভালো আছে এরকম। একে যে বাইর করে দিয়েছে পরিস্থিতির কারণে, ওকে পড়ে গেছে, দেখি তো মনে হচ্ছে চকচক করতেছে, আমার চাইতে গায়ের স্কিন ক্লিয়ার এবং টোন ক্লিয়ার, ওর মানে ভালো আছে, রোজে কমলা লেবু খায়, চেহারা দেখে মনে হচ্ছে। সো সবকিছু ঠিক আছে, কারণ ওর তো অঢেল কিছু নাই, যা আছে তার মধ্যে ভাবতে হচ্ছে। ওর কষ্টের জায়গাটা অনেক বেশি জায়েজ এবং যৌক্তিক, কারণ দিনের পর দিন ও যখন ডিপ্রাইভ হয়েছে, ওই যে বললাম মারধর খাওয়া, ঝামেলার মধ্যে পড়া, এই জিনিসগুলো ওর ভিতরে একটা জিঘাংসা, একটা জেদ, একটা অভিমান, একটা কষ্ট তৈরি করে দিয়েছে, যে কোনোদিন মাকে মায়ের মতো করে পাওয়া আমার হলো না। হ্যাঁ, তাই বলে যাওয়া ছেলেও খুব লক্ষ্মীবার্তা ছিল, লক্ষ্মীমন্ত ছিল তা না, নাহলে এত ম্যাট্রিকের সময়কে পালায় থাকতে হয় না। সব গল্পই কিন্তু ব্রেনের মধ্যে আছে, যে দেশ ছাড়া যে কেন হয়েছিল, একেবারে যে লক্ষ্মীমন্ত ছেলে তাও তো না। সো একটু বাঁশ যে খাবে সেটা স্বাভাবিক, কিন্তু বাঁশ খাওয়ার মাত্রাটা খুব বেশি থাকার কারণে মায়ের প্রতি একটা জেদ এবং অভিমান থেকে এরকম ভাবনা একদম পরিপূর্ণভাবে ঢুকে গেছে, যে মাটা মনে হয় আমাকে সারা জীবনই ভালোবাসলো না। বিষয়টা এরকমই। আমরা অনুষ্ঠানের শেষের দিকে কয়েকটা ফোন কল নিব, আমরা ফোন কল ওপেন করতেছি, ফোন নাম্বারটা জানিয়ে দাও। ও বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস জানিয়ে দিই, যে যা বলেছিলাম তেমনটাই তোমরা কথা রেখেছো। সংখ্যা একটু দিক ওদিক হতেই পারে, বাট একদম সংখ্যার কাছাকাছি গেছো, সেজন্য থ্যাংক ইউ অঙ্গন এবং অঙ্গনের ভালোবাসার মানুষজনদেরকে, যারা সুন্দরভাবেই
অলরেডি শেয়ার করেছে এবং প্রচুর পরিমাণে শেয়ার ওই মুহূর্তকাল পর্যন্ত আমি করেছি অ্যাটলিস্ট। রাপানজেল এলজা একটা কমেন্ট করেছে, উনি বলছে আমার মার সঙ্গে কিছুটা মিল আছে, বাবা মা মরা ভাগ্নেদের ফ্যামিলি আগলে রাখার কথা। তবে হ্যাঁ, এগুলোর মধ্যে কি এটা কি তাহলে আবার যৌক্তিক দাঁড়ায়, যেটা লাস্ট মুহূর্তে শুনলাম, বাড়িটা বাবাকে ব্ল্যাকমেইল করে নিয়ে সে বাড়ি বিক্রি করে দিয়ে টাকা নিয়ে যাচ্ছে, তাই ভাবে খরচ করা, তারপরে কিছু টাকা নষ্ট করা, এগুলো কি যৌক্তিক দাঁড়ায়? অবশ্যই যৌক্তিক দাঁড়ায় না। ওর বুদ্ধিতে কুলাইছিল যে এই করলে মনে হয় এই হবে, এই জমিটা বায়না করি ওই হবে, কিন্তু সব প্ল্যান যে ফুল না, ওগুলো এক্সিকিউট প্রপারলি হয়নি। এবং ওইটা আবার ওকে মোটিভেট করতেছে, আশপাশে কিছু মালুক আছে, ও আত্মীয় স্বজনের মধ্যেই দেখবি খুঁজে করলে পাওয়া যাবে যারা ওকে মোটিভেট করে ওই কাজগুলো করায়, বুঝতে পারলি, যেখানে ওদের ধান্দা থাকে। আর এগুলো করার কারণে বেচারা চরম ভাবে ডিপ্রাইভ হচ্ছে, কারণ ওদের এমনি কিছু নাই। এখন যে একটু বড় স্কেলে কিছু করবে, বাড়ি নাই 2 নম্বরই করে বেচে দিল, মানলাম, সেই টাকার অংশটারও যদি ঠিকঠাক মতো পাইতো তাহলে তো একটু ঘুরে ফিরে দাঁড়াতে পারতো সেই জায়গা থেকে। কারণ এদেরও তো অবস্থা সে অর্থে ভালো নাই, বা ওই আরেকজনকে দিত তাহলেই হতো। তো সেই জায়গাগুলো থেকে প্রবলেম হচ্ছে। ওর সাথে কনফ্লিক্টটা বেশি বাধার কারণ হচ্ছে ওরা একটু নতজানু পররাষ্ট্রনীতি মেনটেন করে চলে, বাকি ভাই বোনগুলো। কিন্তু এ হচ্ছে একটু পাকনাটায়। সো এ যখন নিজের কথা যখন বলে তখন কোন কনফিডেন্টলি বলে, তাই একে একটু ভয়ই পায় যে এদেরকে কন্ট্রোল করতে পারলেও একে হয়তো কন্ট্রোল করতে আমি পারবো না। আর তোমার মায়ের মধ্যে একটা বাজে জিনিস বলে আছে বলে আমার প্রেডিকশন, সেটা হচ্ছে যে কিছু মেয়েদের মধ্যে খবরদারির মানসিকতা থাকে। আমার সংসার মানে আমার সংসার, যে চাবি নিয়ে উনি এইটা বলে যে আমার হাজবেন্ডের সম্পদ আমি বিক্রি করছি, কার কি? ওইটাই আমি আসতেছি যে কার কি এরকম করার? কিছু মেয়েদের উনি প্রবলেম থাকে, এটা বলে। যেটা যে চাবি কোথায় বানতো না, এটা নিয়ে আমরা ড্রামা দেখতাম না আগের আমলে বেশি, যে চাবি নিয়ে একদম হইচই মারামারি কাটাকাটি চুলাচুলি চলতো। তো উনার মধ্যে ওই টেন্ডেন্সিটা আসলে কন্ট্রোল করতে করতে মানে একদম ইনফিনিটি টেন্ডেন্সি চলে আসছে, যে মেরা নাহি তো কিসি কা নাহি, আই এম দ্য সুপ্রিমো, আমি সব, আমার বাইরে কোনো কথা নাই। এখন ওখানেও গুরু একটা কথা আছে যে উনি তো কন্ট্রোল করতে লাগছে ওনার উপায় নাই, কারণ করতে করতে অভ্যাস ওনার। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওখানে কোনো ছাড় দিতে চাচ্ছে না, ছাড় দিতে চায় না বিধায় যেখানেই মনে হচ্ছে যে হুমকির মতো এখানে বিরুদ্ধ কথা বলতে পারে, তাকেই তখন ধাপকি মারতেছে বা তাকে আলাদা করে অনেকটা দিচ্ছে। কেজিএফ এর রকি ভাই ওই টাইপেরই আর কি। তো সংসারে এরকম ডেলি সোপের মতো সংসারে এই ড্রামাগুলো থাকে। অল দ্য ভেরি বেস্ট ফর ইউ জারিফ, বাকি জীবনটা অনেক সুখের হোক, মায়ের সাথে হোক আর মাকে ছাড়া হোক, সুখে থাকো, ভালো থাকো, সে প্রার্থনা করি। আমরা অনুষ্ঠানটা একদম সে একেবারে হাতে সময় নাই, মাকে নিয়ে একটা কবিতা, কিন্তু একটা কবিতাটা সে অর্থে শুনবো। এই জারিফ তো অবজেকশন করতেছে তার মধ্যে করে, যে ছোটবেলা থেকে ভালোবাসা পায়নি। আবার সেই জারিফই ম্যাট্রিকের পর মাঝরাতে ছুটে যেত মাকে ভালোবাসতে, একটু জাদুকা ঝাপ্পি পাবে বা একটু গলায় জড়িয়ে দেবে তার জন্য, তাই তো? এত ড্রামার পর মায়ের প্রতি কি ভালোবাসা কমেছে? না, আজকে প্রায় 34 বছর আমার হয়, এখন পর্যন্ত একটাই কষ্ট, মার মুখ থেকে যদি একটু বাবা ডাকটা শুনতাম। কিন্তু মায়ের আমি এখন পর্যন্ত করেনি, কিন্তু মায়ের প্রতি দরদ কি কমছে জারিফের এতটুকু? এটা কমেনি। তো সেরা বাচ্চা তাইলে, ভালো তো এরকমই থাকে। আচ্ছা, মায়ের নিয়ে কবিতা শুনেনি, আমরা কয়েকটা ফোন নিব, অনুষ্ঠান শেষ। এই বইটা আমি 2015 সালে প্রকাশ করি। কবিতা চলে যায় সরাসরি। আমার মা, যে মানুষটি আমার দেহের প্রতিটি রক্ত কণার সাথে মিশে আছে, সে আমার মা। যার মায়া ভরা আদর সোহাগ আমার জীবনের অনুপ্রেরণা জুগিয়েছে, সে আমার মা। আমার দুনয়ন জুড়ে যে মানুষটি প্রতিনিয়ত স্বপ্ন এঁকে দেয়, সে আমার মা। আমার এই জীবন চলার পথে যে মানুষটি আমার প্রদীপ হয়ে জ্বলে উঠেছে, সে আমার মা। পৃথিবীতে সে একজন, যার তুলনা সে নিজেই, সে আমার মা। বাহ, সুপার। আমরা কয়েকটা ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করছি। এবং আমি ফোন নাম্বারটি বলেছি 01841904904, এটা আমাদের ঢাকা এফএম এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনি এখন কল করলে এখন কিন্তু আপনি গুরুর সঙ্গে কথা বলতে পারছেন। সো আপনি দেশ বা দেশের বাইরে যেখানেই আছেন না কেন, অনেককেই দেখছিলাম যে ইউএই থেকে আছে, দেন হচ্ছে লন্ডন থেকে আছে, ইনফ্যাক্ট আমি এখানে নিউ ইয়র্কেরও একজনকে দেখেছিলাম। সো ইয়েস, আপনি দেশ বা দেশের বাইরে যেখানেই আছেন না কেন, অফকোর্স আপনি কিন্তু কল করতে পারেন 01841904904। ওকে, সো একটু ঝটপট করে আপনি কল করাটা স্টার্ট করে দিন। দু একটা টেক্সট নিয়ে নিই। আর যারা আমাদের প্রোগ্রামকে কাছ থেকে ফলো করেন, তারা আমাদের যেভাবে দেখতে পছন্দ করে সেরকম না হওয়ার কারণে অনেকে ব্যথিত হচ্ছেন। সো যাই হোক, আমরা কল চলে এসেছে গুরু, রিসিভ করি আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো গুরু, আসসালামু আলাইকুম। আমি রংপুর থেকে নওশিন বলছি। হে নওশিন, কেমন আছো? তোমার জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। গুরু, আপনি আমাকে চিনতে পারছেন? এর আগে আমি আপনাকে একবার কল করেছিলাম প্রিভিয়াস ইয়ারে। প্রিভিয়াস ইয়ার, এবং আমি মনে হয় আমি মনে হয় অঙ্গন তুইও ছিলি। আমি ছিলাম, Exactly. এবং ব্যাক টু ব্যাক হয়তো বা 2 দিন ওনার কল এসেছিল। কল আসছিল এবং আমি দুইটা খুব শোতে। প্রশংসা করছিলাম এবং বলেছিলাম যে আমার শিষ্যত্ব বা এই টাইপের কথাবার্তা হয়েছিল কি নওশিন? একদম। না, তখন জুয়েল ভাইয়া ছিলেন। জুয়েল ছিল কি আচ্ছা, তাহলে আমরা অন্য নওশিনকে পেয়েছিলাম। ওকে নওশিন, বাট ফাইনালি আবার কথা হচ্ছে তোমার সাথে। ইনফ্যাক্ট আমাদের এই যে ফোনে কথা বলার ব্যাপারটা হয় না, সো আমি আজকে খুব হ্যাপি যে বহুদিন পর আমাদের কথা বলাটা আবার হচ্ছে। এমনি কেমন আছো? সব ঠিকঠাক? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আর আমি আপনার সাথে কথা বলার জন্যই আসলে এতদিন পর আবার ভালোবাসে বাংলাদেশ শোনা। এখন পড়াশোনার চাপের কারণে অতটা শোনা হয় না, কিন্তু ট্রাই করি মাঝে মাঝে। অবশ্যই তাই, আমরা নিজেরাও সব প্রায়শই বলি যে পড়ালেখা একদম ফার্স্ট প্রায়োরিটি। বাট কি সুন্দর কণ্ঠস্বর তোমার, কি চমৎকার শব্দচয়ন, কি পরিষ্কার উচ্চারণ তোমার। নওশিন, প্লিজ এভাবে যত্ন করে ভালোবাসার বাংলাদেশকে ভালোবেসো। বাট পরীক্ষা লেখাপড়া সবার আগে, যখনই ফ্রি হবে ভালোবাসা বাংলাদেশের সাথে সবসময় কানেক্টেড থাকো। ওকে, অল দ্য বেস্ট। জি গুরু, ওকে, টেক কেয়ার। আমরা নেক্সট ফোন কলে যাই। হ্যালো 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 লাউডস্পিকার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আবু হেরা। আবু হেরা, জি, কোত্থেকে বলছেন আবু হেরা? না, কোনো ভুল হয়েছে আমার? আবু হেরা, জি জি বলেন, আমার কি কোনো ভুল ও নিজের লাইফের কথা? জি, আচ্ছা, এই নাম্বারই শুধু আপনি গল্পটা একটু বলে দিয়েন, আমরা আপনাকে কানেক্ট করে নিয়ে Of course. আমরা এই অনুষ্ঠান নিয়ে আসার ব্যবস্থা করব। আবু হেরা আমাদের সাথে ছিলেন। নেক্সট লাস্ট ফোন কল, জি কে আছেন ফোনে? শেষ ফোন কলে যাচ্ছে। এত ফোন আমি কোনোদিনই দেখি না যে ফোনে 1 সেকেন্ড দেরি হয়, কিন্তু আমাদের ফোনটা কেন নিই না সেটা আমার জানা নাই, একটা অদ্ভুত রহস্য, মাঝে মাঝে নেওয়া উচিত। হ্যালো, একটা রিসিভ করতে করতে আরো দুটো চলে আসছে। এক্স্যাক্টলি। হ্যালো, আচ্ছা, এই ব্যক্তি সেই ব্যক্তি না? আচ্ছা, এই যে ফুল স্লিভ শার্ট পরা, ওয়ালাইকুম আসসালাম, ফুল স্লিভ শার্ট পরা, চুল ব্যাক ব্রাশ, দেন চোখে সানগ্লাস ব্ল্যাক, এটাই কি আপনি? হ্যাঁ হ্যাঁ পাবেল, আমি বুঝতে পারছি এটাই আপনি। জি বলুন। আপনার সাথে সেকেন্ড টাইম কথা বলছি, আরেকদিন সম্ভবত নভেম্বর না ডিসেম্বর সময় জানি। একটু ঠিক করে বলেন তো, কেন আমার মনে হচ্ছে না? কোন মাস, কোন তারিখ হতে পারে? মনে তো হওয়ার কথা। সম্ভবত নভেম্বর মাসে না সরি জুন জুলাইতে আপনার সাথে ভিডিও কলে কথা বলছিলাম, তখন ভিডিও চ্যাটে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা পাবেল, তাই বলে কি তুমি সেই না তো যে বডি বিল্ডার টাইপের? না না না, ওইটা না। আচ্ছা যাই হোক, অঙ্গনকে এখন থেকে বকা দিবা। অঙ্গন, তুই একটা তালিকাটা মেনটেন করবি, সরি, কে কখন কোত্থেকে ফোন দিচ্ছে, যাতে করে আমার ভুললেও আমি ওটা দেখে রিলেট করতে পারি। একদম, এটা আমার জেডি। হ্যাঁ, তোর ডেসক্রিপশন বা তোর জব ডেসক্রিপশন এইটা, আমি সাথে সাথে বলবো নভেম্বর, পাবেন উল্টায় দিবি, আমি নভেম্বর সে তালিকাতে থেকে বলে দেবো নভেম্বরে এই তারিখে এতটার সময় অমুকের সাথে কথা হয়েছিল, এবং কথা কি হয়েছিল একটা ওখানে দুইটা কি word। পয়েন্টে লিখে রাখবো। কি পয়েন্ট একটা কথা, যেমন পাবেল বলছিল যে ভিডিও কলে একবার কথা হয়েছিল, এটা আমি বললেই তো পাবেল খুশি হতে পারতো। একদম। সরি বাপ, এটা অঙ্গনের দায়িত্ব। এখন অঙ্গন যদি এটা মেনটেন করতে না থাকে তো কপালে খারাপই আছে। এক নাকের এক পাশে নোজ পিন পড়ে, আমরা আর এক পাশে নোজ পিন লাগাই দিব। আরে সেটা তো দারুণ একটা শাস্তি হইতে পারে। সারের মতো লাগবে দেখতে। পুরো আপনার সাথে দেখা করতে খুব ইচ্ছা। আইসা পড় বাপ, আমি তো এই যে বডি চওড়া করতেছি টুকটাক ব্যায়াম করে, যাতে করে শক্ত করে আমার সাথে বুকে জড়ায় ধরে থাকতে পারিস। পাবেল, ভালোবাসা ছাড়ছি আজ অনেক। হ্যাঁ বাপ, এই গ্লাস দিয়ে তো দেখতেছি প্রডিউসার মিচকি মিচকি হাসতেছে, তো মিচকি মিচকি হাসতেছে, তার মানে ও কনভারসেশন শুনে মজা পায়। তো এই একটা ফোন পাওয়া যায় না কেন আমাদের কপালে জুটে না কেন? হ্যাঁ,
কত দারুণ ব্যাপার যে কোনোদিনই দেখি না যে 1 সেকেন্ড দেরি হয় মানুষের 100,000 ফোন কল আসতে, কিন্তু এই একটা ফোন আসবে, আমরা একটু কথা বলবো, এটার জন্য কি এমন মহাভারত শুদ্ধ করা লাগে? এই কেমিস্ট্রিটা আমি ঢাকা এফএমে বুঝে উঠতে পারলাম না। পাবেল, আজকে ছাড়ি, অনেক ঝগড়া বাকি আছে অনেকের সাথে, রাখলাম। আর গুরু গুরু করিস না বেটা, লাস্টের দিকে গুরু গুরু বলার ঠেলাতে আবেগে তো রস্য বলতে ভুলে গেছিস, গরু গরু শুনাইছে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার। অনেক অনেক দোয়া সবার জন্য, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। সাইদ খেপে গেছে, ভিউ কেন কম, কত কেয়ারিং। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ আজকের গেস্ট যিনি ছিলেন এবং গুরুকে। এবং আজকে আসলে গুরুর পিছনে আমি সবসময় এটা বলি, গুরু আসার আগে আমি প্রায়শই এটা বলি, বাট গুরুর সামনে কখনো এটা বলা হয় না, কারণ গুরুকে বললে দেখা যায় গুরু বলে যে তুই চাপাবাজি করতেছিস। বাট ইয়াস, অফকোর্স গুরু কি যেন একটা করে ফেলে, কি যেন একটা ম্যাজিক করে ফেলে গল্পে। আমি আসলে পাশে বসেই বুঝি না যে কোনখানে উনি আসলে ম্যাজিকটা করে ফেলে। আপনি সামনে বসে কতটুকু বুঝবেন আমি জানি না, বাট আমি পাশে বসে আমি খুব মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। যেমনটা আজকের গল্পে হলো, যে গল্পটা একটা ফ্লোতে যাচ্ছিল, তো থাকে না যে আমরা যখন গল্প শুনি কানে যখন শুনতে থাকি কর্ণপাত করে, তখন আমরা মনের অজান্তেই একটা ইমাজিনারি একটা জিনিস বানিয়ে ফেলি, গল্পটাকে ইমাজিন করতে থাকি। সো আমার ওই ইমাজিনেশন যেরকম বানিয়েছিলাম ওটার উপর কেমন করে যেন গুরু এক বালতি পানি ফেলে দিল এবং ইমাজিনেশনটা টোটালি বদলে গেল। কেমন করে যেন রিয়েলিটিটা চলে আসলো। একটা মায়ের গল্প শুনছিলাম, একজন ছেলের গল্প শুনছিলাম, একটা পরিবারের গল্প শুনছিলাম আজকে। এবং এই মা ছেলের মধ্যে কতটা প্রেম মহব্বত থাকতে পারে, একটা পরিবারের মধ্যে কতটা মহব্বত থাকতে পারে, কত উত্থান পতনের মধ্যে দিয়ে পরিবারের মানুষকে যেতে হয়, এবং প্রতিটা কাজের পেছনে কত ধরনের কারণ থাকতে পারে। এটা আসলে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে একরকম, আমার পয়েন্ট অফ ভিউ থেকে একরকম, বাট রিয়েলিটি হচ্ছে অন্যরকম। সো ইয়েস, অনেক ধন্যবাদ আজকের গেস্টকে এবং গুরুকে, অবশ্যই অনেক ধন্যবাদ। এবং আপনাকে বলতে চাচ্ছি শোয়ের এই শেষ মুহূর্তে এসে থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সঙ্গে কানেক্টেড থাকার জন্য এবং শোটিকে অনেক বেশি ভালোবাসা দেওয়ার জন্য। অফকোর্স আজকে আমাদের শো র্যাপ করবো। বিফোর দ্যাট আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনি যদি চান যে আপনার ভালোবাসার গল্পটা আমাদের শোতে বলতে, সবার মাঝে শেয়ার করতে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার সেলফোনে টেক্সট অপশন চলে যাবেন, গিয়ে টাইপ করবেন GURU গুরু, দেন স্পেস আপনার নাম, লোকেশন, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। এবং আপনি চাইলে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ঢাকা এফএম এর যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার ভালোবাসার গল্পটি ছোট্ট করে লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন। কিংবা আপনি চাইলে আমাদের ঢাকা এফএম এর ফেসবুক পেজ, অফিসিয়াল ফেসবুক পেজেও আপনি ইনবক্স করতে পারেন, বাট তার আগে ঢাকা এফএম এর অফিসিয়াল ফেসবুক পেজে লাইক বাটনটি প্রেস করতে লাগবে। অলরাইট, ঢাকা এফএম 90.4 অন দ্য বিউটিফুল নোট আজকের মতো শো র্যাপ করছি। আগামী থার্সডে অঙ্কন আবার চলে আসবো with our beloved show ভালোবাসার বাংলাদেশ। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and yes, most importantly keep listening Dhaka FM 90.4. Right now this is me Angon Faria signing off for today. Take care, bye bye.